ওকে, আজকে তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। সেটা আজকে আমরা বেসিক্যালি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুইক বুকস অনলাইনে। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে আমরা দেখবো চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়, ম্যানুয়ালি এবং বাল্ক কোয়ান্টিটিতে কিভাবে ইম্পোর্ট করতে হয়, কিভাবে কাস্টমার লিস্ট ম্যানুয়ালি এবং ইম্পোর্ট করতে হয়, তারপরে অ্যাডিং প্রোডাক্ট এবং সার্ভিস লিস্ট, তারপরে হচ্ছে এস্টিমেট, ইনভয়েস, ক্রেডিট নোট, রিসিভ পেমেন্ট নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে রিপোর্ট সেকশন নিয়ে আলোচনা করব। ওকে, আপনাদের চার্ট অফ অ্যাকাউন্ট লিস্ট, আপনাদের যখন ডাটাবেসটা শেয়ার করছিলাম, এক নম্বরে যে ফোল্ডারটা ছিল না, সেই ফোল্ডারের নিচে কিন্তু কিছু চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া ছিল, তাই না? এই যে এক নম্বরে ফোল্ডারটা হচ্ছে এটা, অ্যালার্গেন ডাটাবেস। নিচে হচ্ছে কিছু চার্ট অফ অ্যাকাউন্টস এর কিছু জিনিসগুলো আপনাদের এখানে দেওয়া আছে। ওকে, সবার তো অ্যাকাউন্ট ওপেন হয়েছে নাকি? কি হয়েছে? এই যে দেখেন আমি স্ক্রিনশট নিয়ে আসছি, নাম্বার চাচ্ছে, তারপর হচ্ছে স্কিপ ফর নাও দিবেন, দিয়েছি, তারপর ভাই এই যে এটা দেখাচ্ছে ক্লেম অফার কেটে দিবেন। দিছি ভাইয়া, তারপরে হচ্ছে না। তারপরে কি আসে এটা না দেখলে আমি কি বুঝবো? তারপর ভাই এই যে বারবার এটাই আসতেছে যে লেটস ভেরিফাই ইওর ফোন নাম্বার স্যার, এটাই আসে বারবার, স্কিপ দিলেও এটাই আসে। আপনি ফ্রি ট্রায়াল ওপেন করার পরে তারপরে লগ ইন করছিলেন, এটা আসার কথা না। তাহলে আপনি ব্রাউজার চেঞ্জ করুন, গুগল ব্যতীত অন্য যে কোনো ব্রাউজার ব্যবহার করেন। ভাইয়া, হুম, এই যে আমরা যে কুইক বুকের ড্যাশবোর্ডে যাই, ওইখানে যায় ট্যাক্সটা পাই না, এখন ওটা কিভাবে কি করবো? আপনি যেমন ট্যাক্স, আপনার এই যে ট্যাক্সটা আছে, আমরা কিন্তু পাচ্ছি না, আমারটাতে আসে না। হ্যাঁ, এই যে ভাইয়া যেটা এই যে ট্যাক্স আসলো না, ট্যাক্স তারপর ভ্যাট আছে, হ্যাঁ, এটা আমি আমি পাচ্ছি না। ভাই আপনারও আছে হয়তোবা নেটওয়ার্কের ইস্যুর কারণে। ভাইয়া আরেকটা জিনিস, ওই ইনটুইটে যদি আরেকটা কোম্পানি খুলতে চাই, ওটা কোথা থেকে খুলতে পারবো? হুম, মানে একটা কোম্পানি এলাকা নিয়ে তো কাজ করতেছি সে আমরা, তো আমরা যদি আরেকটা কোম্পানি খুলতে চাই, সেম ভাবে। মানে ওই অপশনটা পাচ্ছি না। আমি ক্লিক করলাম, ম্যানেজ অ্যাকাউন্টও গেছি ইনটুইটে। কেন ওইখানে কেন যাবা? ওইখানে কেন যাবা? তোমাদের ইয়ে দিয়ে দিছে না, এই যে এখানে যে লিঙ্কটা দিয়ে দিছে না কুইক বুকস ফ্রি ট্রায়ালের, হ্যাঁ হ্যাঁ, আবার এটাতে ওপেন করবা, ওপেন করলেই তো তোমার ফ্রি ট্রায়াল অপশনটা চলে আসবে। এই যে, ও নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আবার? হ্যাঁ, কোম্পানি নতুন করে খুলতে হবে। তোমার ইনটুইটার অ্যাকাউন্ট জিমেল একটাই থাকবে, পাসওয়ার্ডও একটাই থাকবে, তার আন্ডারে অনেকগুলো তুমি কোম্পানি ওপেন করতে পারবে। আচ্ছা, তাহলে আজকে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে বেসিক্যালি আলোচনা করব। চার্ট অফ অ্যাকাউন্ট আমরা কোথায় কোথায় পাবো সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। চার্ট অফ অ্যাকাউন্টটা বেসিক্যালি হচ্ছে ট্রানজেকশনের আন্ডারে আমরা চার্ট অফ অ্যাকাউন্টটা খুঁজে পাবো। আর কোথাও কি পাওয়া যাবে যদি আমি দেখি, চার্ট অফ অ্যাকাউন্ট এখানে নাই, গিয়ার আইকনে, গিয়ার আইকন থেকে পাওয়া যাওয়ার কথা এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, ইওর কোম্পানির আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্ট। যে কোনো জায়গা থেকেই আমরা চার্ট অফ অ্যাকাউন্ট রিচ আউট করতে পারি। আমরা যখন সেটিং করে আসছিলাম তখন চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বারের জন্য একটা কলাম দিয়ে আসছিলাম, তাই না? এই জন্য আমাদের এখানে কলামটা শো করতেছে। আর বাই ডিফল্ট অনেকগুলা চার্ট অফ অ্যাকাউন্ট কুইক বুকস আপনাকে দিবে, আগে অনেক বেশি দিতে, এখন 65টা দিচ্ছে। 65টা চার্ট অফ অ্যাকাউন্ট দিচ্ছে, সেগুলো হচ্ছে বাই ডিফল্ট, বাই ডিফল্ট হিসেবে আপনাকে দিছে। এখন আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই, যেভাবে আছে ওইভাবেই থাকবে। আপনি চাইলে সেগুলাকে এডিটও করতে পারেন, এই যে পাশে গিয়ে এডিট করতে পারেন, ইনঅ্যাক্টিভ করতে পারেন। সরাসরি চার্ট অফ অ্যাকাউন্ট ডিলিট করা যায় না, আপনার ইনঅ্যাক্টিভ করতে হয়। ইনঅ্যাক্টিভ করা মানেই হচ্ছে কিন্তু সেটাকে মানে আর কি ওয়ান কাইন্ড অফ মানে বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে, রিডিউস করা। তো এবার আসেন, হ্যাঁ এটা দেখাবো। তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, সর্বপ্রথম আমরা একটা ব্যাংক নিয়ে কাজ করব, ঠিক আছে। ওয়েলস ফার্গো যে চেকিং অ্যাকাউন্টটা সেটা আমরা কাজ করব, একটা ব্যাংক। এখন আসেন আমরা প্রথমে যখন অ্যাড করতে যাব তখন রান রিপোর্টের পাশে নিউ আছে একটা, পাশে ড্রপ ডাউন মেনুতে ইম্পোর্ট আছে, নিউতে আমরা ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে অ্যাকাউন্টের নেমে দিব ব্যাংকের নাম। আচ্ছা, এখন অ্যাকাউন্ট নাম্বার, এখন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য আমি আপনাদের
যে প্রথম অ্যাসাইনমেন্টে যে ফোল্ডারটা ছিল সেখানে একটা ফোল্ডার ছিল চার্ট অফ অ্যাকাউন্ট হেল্প। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে মানে আর কি অনেকে গ্যাপ স্ট্যান্ডার্ডটা ফলো করে, সেই জন্য দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে। মানে অ্যাসেটটা ১ দিয়ে শুরু করে, কেউ লায়াবিলিটি ২ দিয়ে, তারপরে ইকুইটি হচ্ছে ৩ দ্বারা স্টার্ট হয়, তারপরে ইনকাম হচ্ছে ৪, কস্ট অফ গুডস সোল্ড ৫ দিয়ে স্টার্ট হয়, আর বাকি যে এক্সপেন্স গুলো আছে সেগুলো ৬, ৭, ৮, ৯ দিয়ে স্টার্ট হয়। এখন এটাই যে একেবারে স্বতঃসিদ্ধ রুলস এমন না। ক্লায়েন্টের যে মানে আর কি প্রেফারেন্স থাকবে, সেই প্রেফারেন্স অনুযায়ী আপনার চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার গুলো দিবেন। তাহলে আমি দিব হচ্ছে ১,০০০। ওকে। তারপরে অ্যাকাউন্ট টাইপ। আপনাদের সাথে কি ওই যে আমি আমার চ্যানেলের ওই যে ইয়াটার কথা বলছিলাম, প্লে লিস্টটা চার্ট অফ অ্যাকাউন্টে দেখছিলেন কেউ? কারো দেখা হয়েছিল? হুম। আপনাদেরকে আমি একটা প্লে লিস্ট দিচ্ছি, সেই প্লে লিস্টটা দেখবেন। আশা করি আপনাদের মানে আর কি চার্ট অফ অ্যাকাউন্টস এর যে প্রবলেম গুলা, কারণ চার্ট অফ অ্যাকাউন্টস এ অনেক ধরনের প্রবলেম গুলো আছে। এই যে এখান থেকে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্টস এর মানে বিস্তারিত ৬টা পর্ব আছে। ৬টা পর্বতে আমি চেষ্টা করছি আপনাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর একেবারে আদ্যপান্ত যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার। ঠিক আছে? আমি আপনাদেরকে এটা শেয়ারও করে দিচ্ছি, সমস্যা নাই, আপনারা যাতে সহজে এখান থেকে পাইতে পারেন। কারণ চার্ট অফ অ্যাকাউন্ট যদি না জানেন ভাই, লেজারের হেড যদি আপনার না জানা থাকে, তাহলে কিন্তু আপনার কোনো কাজেই আসবে না। আপনি যতই মেধাবী হন, যতই বুদ্ধিমান হন, যতই সফটওয়্যারে আপনি কাজ করে আসছেন ভাই। ঠিক আছে? কারণ লেজার হেড আপনার জানা হচ্ছে মাস্ট বি জরুরি। আচ্ছা, এখন এইখানে অ্যাসেটের আন্ডারে অনেক দেখেন, অ্যাসেট বলতে ওরা কি করছে, ডেপ্টরস আলাদা করছে, কারেন্ট অ্যাসেট, ক্যাশ অ্যাট ব্যাংক, টেনজেবল, নন কারেন্ট, কতগুলা মানে ৩, ২, ৫টা প্রকার ভেদ করছে শুধু অ্যাসেটের আন্ডারে। তারপরে লায়াবিলিটির আন্ডারে ক্রেডিটর্স, ক্রেডিট কার্ড, কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি ৪টা। তারপর ইকুইটি একটা, ইনকামের আন্ডারে তারা ২টা করছে, এক্সপেন্সের আন্ডারে কস্ট অফ সেলস এক্সপেন্স, আদার এক্সপেন্স। প্রত্যেকটার ভিতরে কিন্তু আবার ডিটেল টাইপ এক এক রকম। সো আপনাকে চেষ্টা করতে হবে যে মানে আর কি 100% অ্যাকুরেসির সাথে আপনাকে সেই জিনিসটা সিলেক্ট করতে হবে। তাহলে এটা কি ক্যাশ এট ব্যাংক অ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড। দেখেন তখন ডিটেল টাইপ এটা কি ক্যাশ অন হ্যান্ড, ক্লায়েন্টের ট্রাস্ট অ্যাকাউন্ট, না কারেন্ট অ্যাকাউন্ট, না মানি মার্কেট অ্যাকাউন্ট, না রেন্ট হোল্ডিং অ্যাকাউন্ট, না সেভিংস অ্যাকাউন্ট। এটা কি কারেন্ট অ্যাকাউন্ট, তাই না? কারেন্ট অ্যাকাউন্ট। আপনার সবাই এই যে এখানে অ্যাকাউন্ট টাইপ এবং তার অধীনস্থ যে ডিটেল টাইপ আমি ওইখানেও আলোচনা করছি, ডিটেল টাইপ গুলো কিন্তু অবশ্যই ব্রেনে রাখতে হবে। আচ্ছা, এটা সাব অ্যাকাউন্ট করব না, তাহলে এটা পরে। এবার আসেন ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সটা ওই অ্যালার্গেনের ডাটাবেজের মধ্যে আমি দিয়ে রাখছি $250 2023 সালের 250, আর হচ্ছে 2023-এর জানুয়ারি 1, 23-এর জানুয়ারি 1। আর কোনো ডেসক্রিপশন লেখার প্রয়োজন নাই, আমি এটাকে সেভ করে দেব। এখানে একটা ভিডিও টিউটোরিয়ালও আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। এই যে দেখেন ১,০০০ ওয়েলস ফার্গো চেকিং, ক্যাশ এট ব্যাংক ইন হ্যান্ড, কারেন্ট অ্যাকাউন্ট, এটার ব্যালেন্সটা আমরা এখানে দিয়ে দিছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন আরেকটা আমরা অ্যাড করি, ব্যাংক অফ আমেরিকা সেভিংস অ্যাকাউন্ট। নিউতে যাব, অ্যাকাউন্ট নেমে দিব 1001। আমি 4 ডিজিটের জন্য সাজেস্ট কেন করি, তাহলে আমাদের সংখ্যা অনেক পাওয়া যাবে, অনেক চার্ট অফ অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে ক্যাশ এট ব্যাংক অ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড। তারপরে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, ওপেনিং ব্যালেন্স, আর এটা হচ্ছে 10,000। যদি ল্যাপটপ নিজে না নিয়ে আসেন, সাজেশন দিব এখানে কোনো ল্যাপটপ দিয়ে ট্রাই করবেন না, আপনাদের ভালোর জন্যই বলতেছি। ঠিক আছে? আর ক্লাসের আসছেন, ক্লাসের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন ভাই। ঠিক আছে? আপনারা পারেন সেটা আমি জানি, অ্যাকাউন্টিং সবাই পড়ে আসছে এখানে কম বেশি। কাজ হচ্ছে এখানে বুঝতে হবে আমাদের সফটওয়্যার এসে কিভাবে কাজ করে। এখন আমরা ব্যাংক অ্যাড করলাম, তারপরে আসেন একটা ক্রেডিট কার্ড অ্যাড করি, একটা ক্রেডিট কার্ড অ্যাড করব। আবার নিউতে চলে যাব, নিউতে গিয়ে অ্যাকাউন্টের নেম দিব, যেহেতু এটা লায়াবিলিটি 2000 দিলাম। অ্যাকাউন্ট টাইপ কি হবে, দেখেন ক্রেডিট কার্ড সরাসরি দেওয়া আছে, তাহলে আমরা কি করব, ক্রেডিট কার্ড পিক করব, ডিটেল টাইপও কি ক্রেডিট কার্ড থাকবে।
ওপেনিং ব্যালেন্স কি আমার কি দেওয়া ছিল 170.20 170.20। ওকে, আর এটা হচ্ছে জানুয়ারি 1 2023। এটাও সেভ করে দেব। দেখেন 2000 তার ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা কি শো করে গেছে। এরপরে আসেন আমরা অ্যাডভার্টাইজিং লাইসেন্স এন্ড পারমিট এক্সপেন্স এটাকে অ্যাড করি। যেটা থাকবে না, শোনেন আমি এখানে আপনাকে একটা লিস্ট দিছি, যেটা আপনি এখানে পাবেন, এখানে সার্চ করবেন, এই যে এখানে এসে সার্চ করবেন, সার্চ করে যদি দেখেন যে নাই, তাহলে তো সেটা অ্যাড করবেন, যেটা আছে সেটা তো আর পুনরায় অ্যাড করার প্রয়োজন নাই, তাই না? এটা মাথায় রাখবেন। আবার নিউতে যাব, বুঝি নাই? ডুপ্লিকেট দেখাবে সেম অ্যাকাউন্ট। হ্যাঁ অবশ্যই ডুপ্লিকেট দেখাবে তো, হয়তোবা দেখা গেছে যে আপনার নামের বানানে ভুল হয়েছে কিন্তু সে নিয়ে নিছে। আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ এটা হচ্ছে আমার এক্সপেন্স, এক্সপেন্সের আন্ডার আমরা একটু চেক করব লাইসেন্স এন্ড পারমিট, ডিউজ, এন্টারটেইনমেন্ট, ফাইন্যান্স, লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি। ওকে, সেভ করে দিব। আচ্ছা, লিখে যদি ভুল হয় না এটা ভাই গ্রামার লেভেল। হ্যাঁ আপনি যেটা দিবেন সেটাই নিবেন। সাবমিটে যে আছে যে চার্টের ভিতরে পড়বে, এটা তো ওর যে কটা দিছে ওই কটার মধ্যেই থাকতে হবে না? বুঝি নাই, আরেকবার বলো। মানে আমরা যে এক্সপেন্সটা বুক করলাম হুম এই লাইসেন্সের, দেওয়ার পরে এর পাশে যে কলামটা ছিল ডিটেল টাইপ। ডিটেইল, হুম ওইটা তো নতুন করে আমরা লিখতে পারবো না। না, কোনো কিছু লেখা যাবে না, ওইখানে যা আছে ওইখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। জি, ওইখানে হাত দেওয়ার কোনো অপশন নাই, অ্যাকাউন্ট টাইপ ডিটেল টাইপে হাত দেওয়ার কোনো অপশন নাই। তোমরা ওই সিরিজটা দেখো, দেখবে যে ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছু। আচ্ছা, তারপরে এখন আমরা তো মেজর মেজর হেড গুলো অ্যাড করলাম, এবার আসেন সাব হেড, মানে সাব অ্যাকাউন্ট হিসেবেও কিন্তু অ্যাড করা যায় কুইক বুকসে। কিভাবে? ধরেন আমি পেরোলটাকে আমি একটু অ্যাড করি, দেখেন পেরোলটাকে আগে সার্চ করে দেখবো আমার আছে কিনা। পেরোল নামে কোনো এক্সপেন্স নাই, ফাইন। আমি নিউতে চলে যাব, নিউতে যাওয়ার পরে আমি পেরোল দিব 5001 দিলাম। এক্সপেন্সের আন্ডার কি পেরোল পাবো দেখি, ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট, মিল, পেরোল এক্সপেন্স আছে, তাই না? তাহলে পেরোল এক্সপেন্স দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেভ করবো 5001। তার আন্ডারে আমি হেলথ ইন্স্যুরেন্স নামক একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নিউতে যাব, নিউতে যাওয়ার পরে হেলথ ইন্স্যুরেন্স দিলাম, নাম্বারটা দিব 5002, সরি 2 দিব। আচ্ছা, হেলথ ইন্স্যুরেন্স এক্সপেন্সের আন্ডারে কোনো ইন্স্যুরেন্স আছে কিনা, ইন্স্যুরেন্স, এই যে ইন্স্যুরেন্স আছে। এখন এটা কি সাব অ্যাকাউন্ট করতেছি আমরা, তাই না? তাহলে এখানে ক্লিক করে দিতে হবে মেক দিস সাব অ্যাকাউন্ট। তাহলে মেক দিস সাব অ্যাকাউন্ট যদি হয়, তাহলে আপনাকে প্যারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে। প্যারেন্ট অ্যাকাউন্টটা কত ছিল? 5000 পেরোল এক্সপেন্স, তাই তো? আমরা প্যারেন্ট অ্যাকাউন্টটা দিতে হবে, সেভ করে দিবেন। এবার দেখেন প্যারেন্ট অ্যাকাউন্টটা কি রকম দেখা যায় আর সাব অ্যাকাউন্টটা কিভাবে দেখা যায়। এই যে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন, এটাকে একটু ইয়ে করে দিই, এখানের দিকে তাকান। এইখানে এটা হচ্ছে প্যারেন্ট অ্যাকাউন্ট পেরোল এক্সপেন্স, তাই না? সাব অ্যাকাউন্টে একটু ডান পাশে সরে গিয়ে হয়েছে সাব অ্যাকাউন্টটা, মাঝে কি এইখানে একটা গ্যাপের সৃষ্টি হয়েছে, কিন্তু দেখেন এটা দ্বারা কি বুঝবেন? সাব অ্যাকাউন্ট। ওকে, এইভাবে করে আমরা সাব অ্যাকাউন্ট গুলো অ্যাড করতে পারি। আমি এখানে আপনাদেরকে দিছি পেরোলের আন্ডারে স্যালারি অ্যান্ড ওয়েজেস, হেলথ ইন্স্যুরেন্স, পেরোল ট্যাক্স, এই তিনটা কি সাব অ্যাকাউন্ট করবেন। আর বাকিগুলা যেভাবে আছে, যেটা যেটা নাই সেটা সেটা আমরা অ্যাড করব, আর যেটা আছে সেটা তো আছেই। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করলাম। এখন ধরেন কোন একটা চার্ট অফ অ্যাকাউন্ট আপনার প্রয়োজন নাই,
ধরেন এই যে লাইসেন্স এন্ড পারমিট এক্সপেন্স, এটা আপনার প্রয়োজন নাই, এখন আপনি কি করবেন, ইনঅ্যাক্টিভ করে দিবেন। এই যে রান রিপোর্টের পাশে যে ড্রপ ডাউন মেনুটা আছে সেখান থেকে মেক ইনঅ্যাক্টিভ করে দিবেন। ইয়েস, মেক ইনঅ্যাক্টিভ, এটা আর নাই এখানে। তাহলে এটা কোথায় আছে? এটা কি আপনার এডিট অপশন, পাশে হচ্ছে প্রিন্ট, পাশে এটা হচ্ছে সেটিংস। সেটিংস অপশনে যাওয়ার পরে একটু স্ক্রল করে দেখেন নাম্বার, টাইপ, ডিটেল টাইপ, ভ্যাট, কুইক বুকস ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ অপশন আছে, আমি এটাকে সিলেক্ট করব। দেখেন ইনক্লুড ইনঅ্যাক্টিভ অপশনটা কি আসছে কিনা আমাদের সামনে, এই যে দেখেন আসে 5000, এখানে ব্র্যাকেটে কিন্তু লেখাই আছে ডিলেটেড। এটাকে অ্যাক্টিভ করবেন কিভাবে, জাস্ট মেক অ্যাক্টিভ করে দিলেই আবার সে পুনরায় চলে আসবে। মানে চার্ট অফ অ্যাকাউন্টে সরাসরি ডিলিট করা যায় না, ইনঅ্যাক্টিভ করা মানেই হচ্ছে ডিলিট করা। ঠিক আছে? আচ্ছা, এখন প্রিন্ট করতে চান, মানে আপনার কাছে কতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে সেটা আপনি প্রিন্ট করতে চান, এই যে এখান থেকে প্রিন্ট অপশনে গেলেই আপনি কি করতে পারবেন, জিনিসটাকে পিডিএফ আকারে প্রিন্ট করতে পারেন। এই যে সম্পূর্ণ চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট আপনার চলে আসছে। ঠিক আছে? এভাবে করে আপনারা অ্যাসাইনমেন্টটা এই পুরাটা প্রিন্ট আকারে জমা দিবেন। প্রিন্ট আকারে মানে কি, ওই যে সেভ অ্যাজ পিডিএফ আকারে, পিডিএফ আকারে ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে সেই জিনিসটা আমাকে সাবমিট করবেন। বলেন। কোনো ট্রানজাকশন থাকে ওই লেজারে, ওটা না, করা যাবে না, ওই ট্রানজেকশন গুলোকে ডিলিট করে এসে তারপরে ইনঅ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, এবার সেটিংস এর আন্ডার আর কি কি আছে, আমরা এখানে কুইক বুকস এর এই চার্ট অফ অ্যাকাউন্টে কতগুলো কলাম দেখতেছি, নাম্বার, নেম, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ, ভ্যাট রেট, কুইক বুকস ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, অ্যাকশন। আমরা ভ্যাট রেটের কলামটা দেখতে চাচ্ছি না, সেটিংস অপশনে থেকে এই যে ভ্যাট রেটের কলামটা আনচেক করে দেব, দেখেন কলাম চলে গেছে। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি এক পেজে কতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট দেখতে চান, আমি দেখতে চাই হচ্ছে 200 চার্ট অফ অ্যাকাউন্ট যদি থাকে আমার এক পেজে সেটা শো করবে। পেজের সেটিংসটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারেন। তারপরে আমাদের তো মাস শেষে হচ্ছে আমাদের লেজারে ব্যালেন্সের দরকার, তাই না? এই যে অ্যাকাউন্ট সেটিংসে মানে সরি অ্যাকাউন্ট হিস্ট্রিতে গেলে আপনি লেজারে ব্যালেন্সটা দেখতে পাবেন। এই যে আপনার লেজারে যত ওই অ্যাকাউন্টে যত ধরনের ট্রানজেকশন হবে সব এখানে শো করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি ধরেন এটাকে চাচ্ছেন, এটাকে বিস্তারিত জিনিসটা দেখার জন্য এটা সিলেক্ট করে এডিট অপশনে যাবেন, এই যে ব্যাংক ডিপোজিট, এখান থেকে আপনি ট্রানজেকশন জার্নাল চাইলে ট্রানজেকশন জার্নালে যেতে পারবেন। এই যে দেখেন ওপেনিং ব্যালেন্সে জার্নাল সে নিয়ে গেছে, ব্যাংক ডেবিট, ওপেনিং ব্যালেন্স ইকুইটি কি ক্রেডিট। আপনি যাই করবেন না কেন কুইক বুকস ব্যাক হ্যান্ডে সকল ধরনের ট্রানজেকশন জার্নাল সে নিয়ে নেবে, আপনার টেনশনের কোনো কারণ নেই। যদি আপনি ঠিকঠাক মতো পোস্টিং করতে পারেন কোথায় কোনটা যাচ্ছে, সে অটোমেটিক্যালি ব্যাক হ্যান্ডে তার জার্নাল গুলাকে সে ক্রিয়েট করে নেবে। ওকে, তাহলে আমরা ছিলাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসে। আমরা যদি কোনো নীতিগত ভুল করি মেসেজ দিবে, মানে যেটা আসলে অ্যাকাউন্টে বুঝতে দিতে পারে না, আমি ভুল মেসেজ দিব। কিছু সময় সে আপনাকে বাধা দিবে, কিছু সময় সে আপনাকে বাধা দিবে, ম্যাক্সিমাম টাইমে, আবার কিছু সময় সে বাধা দিবে না। বাধা না দেওয়ার রিজন হচ্ছে আপনি যখন ফাইনালাইজ রিপোর্ট করতে যাবেন তখন গিয়ে সে আপনাকে মানে আর কি এমন ভাবে হ্যাসেলে ফেলবে সেটা আপনি সলভ করার মতো ক্যাপাসিটি থাকবেন। পুরো ট্রানজাকশন জি, কিছু জিনিস মানে আর কি নীতি মানে একদম প্রিন্সিপাল আইএফআরএস, কারণ আইএফআরএস এবং গ্যাপ এগুলো কিন্তু সবগুলো ফলো করে। আইএফআরএস গ্যাপে ভুল করলে সে আপনাকে ডিরেক্ট ধরে ফেলবে, কিন্তু আপনি যদি করণিক কোনো ভুল করে থাকেন সেটা কিন্তু সে আপনাকে হাত ছেড়ে দিবে, বাট এট দ্য মেন টাইম আপনার লাস্টে গিয়ে রিপোর্টে গিয়ে আপনাকে বাধাই দিবে এটা। আচ্ছা, এবার আসেন ইম্পোর্ট করার পালা। আমরা তো একটা একটা করে অ্যাড করলাম, তাই না? একটা একটা করে অ্যাড করলাম, এবার আসেন ইম্পোর্ট করব। নিউ এর পাশে যে ড্রপ ডাউন মেনু আছে সেখান থেকে আমরা ইম্পোর্ট অপশনে যাব। ইম্পোর্ট করার জন্য কুইক বুকসে তিনটাই প্যাটার্ন। একটা হচ্ছে আপলোড করতে হয় সর্বপ্রথম, মানে যে আপনি যে ফাইলটা রেডি করবেন সেটাকে আগে আপলোড করতে হবে, তারপর হচ্ছে ম্যাপিং করা। ম্যাপিং মানে কি, মিলানো, মানে কুইক বুকসের সাথে
আপনার ফাইলটাকে মিলাইতে হবে, দেন হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট মানে কি, সেটাকে দেওয়া এখানে। আচ্ছা, এখন কুইক বুকস দুইটা প্যাটার্ন সে সাজেস্ট করে, একটা হচ্ছে এক্সেল ফাইল অথবা সিএসভি ফাইল, একটা হচ্ছে গুগল শিট। ঠিক আছে, গুগল শিটটা এখনো কাজ চলতেছে, মানে আর কি অনবোর্ডিং এর মতো কাজ চলতেছে, এটা এখনো ঠিক হয় নাই, এই জন্য সবাই এখনো সিএসভি বা এক্সেল ফাইলটাই ব্যবহার করে। আচ্ছা, এখন আপনি তো ফাইল ইম্পোর্ট করবেন, তারা একটা আপনাকে স্ট্রাকচার দিবে যে এই স্ট্রাকচার অনুযায়ী করার জন্য। তাহলে এই যে দেখেন, ডাউনলোডে স্যাম্পল ফাইল, ডাউনলোডে স্যাম্পল ফাইলে সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, এইখানে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ এবং কি ডিটেল টাইপ। এখন আপনার কি শুধুমাত্র প্রথম হেডিংটাকে ঠিক রেখে বাকি যেগুলো আছে সম্পূর্ণ কি ডিলিট করে দিবেন। হেডিং এ কোনো হাত দেওয়া যাবে না, হেডিং এ কি কোনো হাত দেওয়া যাবে না। আচ্ছা, ইম্পোর্টের ক্ষেত্রে আমি বলি, যখন ইম্পোর্ট করতে যাচ্ছেন তখন কিন্তু আপনি ওপেনিং ব্যালেন্স দিতে পারতেছেন না, নাই তো আপনার এখানে ফরম্যাটে তো নাই। তাহলে এটার সলিউশন কি? আমরা তো সবাই জানি ওপেনিং এর জার্নাল কিভাবে দিতে হয়, তাই না? আমার বছর শুরুতে বা কোনো একটা জিনিসের ওপেনিং এর জার্নালটা, ওই জিনিসটাকে আমরা অ্যাসেট হলে অ্যাসেটটাকে ডেবিট করি, আর কি ওপেনিং ইকুইটি যেটা সেটা ক্রিয়েট করি, তাই না? তারপর লায়াবিলিটি হলো কিভাবে করতে সেটা আমরা জানি, তখন জার্নাল দিয়ে সেটার ওপেনিং ব্যালেন্সটাকে আনতে হয়। আচ্ছা, আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি এটা করার আগে, সেটা আমি ডুপ্লিকেট করে নিই। ওপেনিং ব্যালেন্স এবং ওপেনিং ডেট এডিট করা যায় না, একবারের জায়গায় 3 বার করে আপনারা সেই জিনিসটা দেখবেন, এডিট করা যাবে না। মানে আপনি যে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছেন সেটা এডিট করা যাবে না। এই যে দেখেন, ধরেন ব্যাংক অফ আমেরিকা কত, $10,000 না, আমি এটাকে এডিট করতে যাই, দেখেন এই যে দেখেন ব্যালেন্স কি আমি এডিট করতে পারতেছি? হ্যাঁ, এডিট করার জন্য সে আমাকে অপশন দিচ্ছে না। শিট, এতক্ষণ রেকর্ডিং অফ করে রাখছিলাম। না, 7টার মধ্যে ক্লাস করাটা অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, স্টক, নন স্টক, সার্ভিস এবং বান্ডেল। হ্যাঁ, বসে পড়েন পিছনে, একটু সাইড দিয়ে ইয়ে করে দেন। কে বলতে পারবেন? স্টক হচ্ছে ভাইয়া ওই যেগুলো হলো মানে পিস হিসেবে কাউন্ট করতে পারবো, যেটা অনেকটা এরকম। আর নন স্টক? স্টক হচ্ছে যেগুলো হলো কোয়ান্টিফাই করা যাবে না, মানে বাদাম এটা বললো আর কি, বা চাল দিতে পারে। বাদাম, চাল, মানে উদাহরণের সাথে আমি মিলাতে পারতেছি না, আপনি উদাহরণই দেন, উদাহরণ দিয়ে আমাকে বলেন, 4টা জিনিসকে ডিফাইন করেন উদাহরণ দিয়ে। স্টকটা হলো যে যেমন কম্পিউটার পিস অনুসারে। ওকে, নন স্টক? নন স্টক হচ্ছে যেটা কোয়ান্টিফাই করতে পারবো না, মানে অনেকগুলা মিলায় অসংখ্য ইনফিনিটি অ্যামাউন্ট কাউন্টেবল না। আচ্ছা, মানে আনকাউন্টেবল যেটা। ওকে, সার্ভিস? সার্ভিসটা হচ্ছে আমরা যেমন বায়ারের কাছ থেকে কিংবা কোনো ট্যাক্স সার্ভিস কিংবা অডিট সার্ভিস যেগুলো নিয়ে থাকি সেরকম কাস্টমার সার্ভিস। আর বান্ডেল? বান্ডিল হচ্ছে মানে অনেকগুলো মিলায় একটা বাঞ্চ হতে পারে, যেমন একটা হরলিক্স, একটা বিস্কুটের প্যাকেট সাথে মিলায় একটা বাঞ্চ করে সেল করা যায়। ওকে, আর এনিওয়ান সাহস করে বলেন, ভিতর থেকে আসতে হবে তো ভাইয়া। আচ্ছা, আপু বলেন, আপু বলেন। হ্যাঁ, পারবেন, আর এটা ব্যাপার না। স্টক হচ্ছে
প্রোডাক্টস যেটা হচ্ছে বিক্রি অথবা আমি ক্রয় করতে পারবো, যেটা মানে কোয়ান্টিটির উপর ট্র্যাক করা যায় এরকম। হুম আর নন স্টকটা হচ্ছে প্রোডাক্টস ইউ বাই আর সেল, মানে যেটা বিক্রিও করা যাবে আবার ক্রয় করা যাবে, কিন্তু এটা তোমার ইয়ে না, মানে তুমি কোয়ান্টিটির উপর ট্র্যাক করতে পারবে না, এটা প্রয়োজন নেই এরকম কিছু। এর জন্য বলছি যে সার্ভিস সার্ভিস বলছে যে কাস্টমারকে মানে এমন একটা সার্ভিস প্রোভাইড করা যেটা হচ্ছে মানে লাইক ভ্যাট, মানে অনেকে চায় না যে ট্যাক্সের প্রিপেয়ার করে দিতে বা ভ্যাট প্রিপেয়ার করে দিতে এরকম কিছু। আর বান্ডেল হচ্ছে কালেকশন অফ প্রোডাক্টস, মানে অনেকগুলা প্রোডাক্টস এর একটা কালেকশন, সংগ্রহ, যে প্রোডাক্টের যে সংগ্রহটা, মানে ওইটাকে আর কি বুঝাচ্ছে, ওইটা একসাথে সেল করাকে বুঝাচ্ছে। আচ্ছা এটাই হচ্ছে তাই না? না কিছুটা ঠিক আছে, একেবারে যে ভুল হয়েছে তাও না। আচ্ছা ধরেন আমি এসির উদাহরণ দিয়ে বলি, আপনারা তো এসিতে আছেন তাই না? এখন এসির মধ্যে বসে আছেন। এখন এসি যে কোম্পানি ওয়ালটন, ধরেন ওয়ালটন হচ্ছে একটা এসি কোম্পানি। এখন সে কি সেল করতে চাচ্ছে? এসি, তাই না? এখন এটা হচ্ছে তার কি প্রোডাক্ট, যেটা কি প্রোডাক্ট সেটাকে আমরা বলবো হচ্ছে স্টক। আর নন স্টকটা কোনটা? নন স্টকটা হচ্ছে এই এসিটাকে সেট আপ করার জন্য তার যে আনুষঙ্গিক জিনিসপত্র প্রয়োজন, যেমন হচ্ছে নাট বোল্ট, তারপরে হচ্ছে ওয়াশার, এই সংক্রান্ত যে জিনিসগুলা বা অ্যাঙ্গেল, এই জিনিসগুলা, হ্যাঁ সোজা কথা মানে আর কি ওটা সাপোর্টিং হিসেবে যে জিনিসটার প্রয়োজন সেটাকে বলা হয় নন স্টক, যেটার আসলে কেউ কি করে না, কোয়ান্টিটিটাকে ট্র্যাক করে না কোনোদিনও। আর সার্ভিসটা হচ্ছে যেমন আপনাদেরকে আমি সার্ভিস দিচ্ছি, তাই না? তারপর বান্ডেল হচ্ছে, বান্ডেলটা কি? বান্ডেল হচ্ছে যে বাইরের দেশে যেটা ঘটে আর কি, বাইরের দেশে নর্মালি কি থাকে, মানে আর কি কোনো ফল ফ্রুট থাকে, কোনো একটা চিজ থাকে, আর একটা ওয়াইন থাকে, তাই না? মানে আর কি আদর আপ্যায়নের জন্য আমাদের দেশে নর্মালি কি হয়, আমরা একটা কোক নিয়ে যাই, কোকের বোতল নিয়ে যাই, কোক বা স্প্রাইট বা সেভেন আপ, ব্রেভারেজ টাইপের আর কি, ঠিক আছে? কিন্তু ওদের দেশে কিন্তু ওয়াইন বা উইস্কি এরকম টাইপের আর কি, যেটা ওরা ইয়া করে সেই জিনিসগুলো নাই, ঠিক আছে? তারপরে এমনও হইতে পারে যে এখানে আনমেরিড পার্সন কে কে আছেন? আনমেরিড পার্সন জিজ্ঞেস করছি কিন্তু। তুমি পিছনে দিয়ে কি তাক নিজেরটা নিয়ে কনফিউশন নাকি, এই জন্য এখন দেখতেছে। আরে তোমার দলে তো আমিও আছি, সমস্যা নেই তো। আচ্ছা এখন ওই যে বিয়ের যখন সাজন যেটাকে বলা হয়, মানে একসাথে অনেক কিছুকে ইয়া করে মানে আর কি র্যাপিং করে তারপরে কি হয়, দেওয়া হয়, তাই না? এটাকেই বলা হয় বান্ডেল। এখন সেটার মধ্যে কি থাকে? শাড়ি থাকে, তারপরে বিভিন্ন ধরনের অর্নামেন্টস থাকে, তারপর খাবার থাকে, তাহলে সবকিছু মিলে কি একটা বান্ডেলের প্যাকেজ সৃষ্টি করা হয়, তাহলে এটাকে বলা হইতেছে বান্ডেল। আচ্ছা এখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোনটা আপনি ট্র্যাক করতে চাচ্ছেন। যেটা ট্র্যাক করতে চান সেটা আপনার হবে স্টক, যদি ট্র্যাক করতে না চান সেটা হবে হচ্ছে আপনার নন স্টক, ঠিক আছে? আর সার্ভিস যেটা, আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইড করেন, যেহেতু এটা হেলথ কেয়ার রিলেটেড প্রতিষ্ঠান, সে নার্সিং সার্ভিস হতে দিতে পারে, তাই না? নার্সিং সার্ভিস, বাসায় গিয়ে গিয়ে নার্সের প্রয়োজন হইতে পারে, সেই নার্সরা বাসায় গিয়ে সেই সার্ভিসটা দেয়, তাহলে সেটা হবে সার্ভিস। আর বান্ডেল হইতে পারে সে কি করতে পারে, তার মেডিকেল ইকুইপমেন্ট হইতে পারে বা তার সার্ভিস সবগুলোকে মিলে একটা কম্বিনেশন মিলে সে একজনের কাছে সেল করতে পারে, সেটাকে বলা হয় বান্ডেল। তো আসেন আমরা আপাতত পক্ষে স্টক একটা অ্যাড করব। যখন স্টক অ্যাড করতে যাচ্ছি তখন এখানেও সেম কাজ, আপনার ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে নেম, তারপর আইটেম এবং সার্ভিস কোড, যেটার পূর্বের নাম ছিল হচ্ছে SKU নাম্বার। SKU কেউ কোনোদিনও শুনছেন? SKU নাম্বার কোনোদিনও সুপার শপে কেউ মানে আর কি কেনাকাটা করেন নাই? মনে নেই। ওইখানে যে একটা বারকোড সে স্ক্যান করে না, স্ক্যান করলে কি বের হয়? তার কত কোয়ান্টিটি আছে স্টকে সে কিন্তু সেটাও ট্র্যাক করে ফেলে। এটাকে বলা হয় SKU নাম্বার, মানে স্টক কিপিং ইউনিট নাম্বার, ঠিক আছে? স্টক কিপিং ইউনিট নাম্বার, এটাকে এখন বর্তমান ফরমেশনে আর কি চেঞ্জ করে নামটা দিতে হয়েছে আইটেম অথবা সার্ভিস কোড। তারপর ক্যাটাগরি, তারপর হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে যেটার পাশে স্টার মার্ক দেওয়া সেটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে প্রাথমিক অবস্থায় আপনার হাতে কত আছে সেটা। তারপর অ্যাজ অফ ডেট, কবে থেকে এটা স্টার্ট হবে। তারপরে হচ্ছে রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট কারো জানা আছে কি? রিঅর্ডার পয়েন্ট
পুনরায় ক্রয় ফরমাইশ যেটাকে বলা হয় আর কি, কোন পর্যায়ে গেলে আমি পুনরায় আবার কি ক্রয়ের জন্য আবার অর্ডার করতে পারি সেটাকে বলা হয় রিঅর্ডার পয়েন্ট। তারপরে স্টক অ্যাকাউন্ট, মানে স্টক আমার কোথায় কোন চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে হিট করবে সেটা। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপরে সেলস প্রাইস, ইনকামের তার একটা চার্ট অফ অ্যাকাউন্ট, তারপরে ভ্যাট, পারচেজিং ইনফরমেশন, তার কস্টিং প্রাইস থাকলে অবশ্যই কস্টিং প্রাইস দিতে হবে, সে কস্টিং প্রাইসটা কোথায় গিয়ে হিট করবে, কস্ট অফ সেলসে। তারপর পারচেজ ট্যাক্স, যদি আপনি কার কাছ থেকে কার কাছ থেকে এটা প্রোডাক্টটা পারচেজ করেন সেটা সাপ্লায়ারের নামটাও আপনি চাইলে এখানে দিতে পারেন। আর উপরে এখানে ডান পাশে একটা সুন্দর করে জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ইমেজ। ওই প্রোডাক্টে যদি আপনার কোনো ইমেজ থাকে আপনি ইমেজটাকে এখানেও অ্যাড করতে পারেন, যেটা আপনার আইকনিকের জন্য সুবিধা হবে। ওকে, আমরা একটা ইনভেন্টরি অ্যাড করি, লাইফ সেভিং ইকুইপমেন্ট। ওকে, কোয়ান্টিটি অন হ্যান্ড, কোয়ান্টিটি অন হ্যান্ড হচ্ছে 100টা। 100 2023 জানুয়ারির 1 তারিখ। রিঅর্ডার পয়েন্ট, রিঅর্ডার পয়েন্ট কি কিছু দেওয়া ছিল? রিঅর্ডার পয়েন্ট না, রিঅর্ডার পয়েন্ট দেওয়া ছিল না। আচ্ছা আচ্ছা, ধরে নিলাম 10টা থাকতে আমি আবার পুনরায় অর্ডার করব। তারপর সেল প্রাইস হচ্ছে ফাইলে দেওয়া ছিল 880, আর কস্টিং প্রাইস হচ্ছে 500। আর কিছু দিতে হবে না, আমার জাস্ট সেভ এন্ড ক্লোজ করে দিবেন, ব্যাস আমার একটা স্টকটা কি অ্যাড করা হয়েছে। তাহলে এই যে বাকি যেটা আওয়ার্স এবং সার্ভিস সেটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে। আর এই যে জায়গাটা, ভাইয়া প্যানিক হওয়া যাবে না, দেখবেন যে এটা সারা জীবনেও আপনার জিরো থেকে সামনে আগাবে না, কিন্তু সেটা অরিজিনাল অ্যাকাউন্টে কিন্তু বাস্তবতা তাই ঘটে। ঠিক আছে, লো স্টক মানে কি আর আউট অফ স্টক মানে কি? লো স্টক মানে হচ্ছে আপনার রিঅর্ডার পয়েন্টের ইয়াতে নিচে চলে আসছে, ঠিক আছে, লো স্টক হিসেবে দেখাবে। আর আউট অফ স্টক মানে কি, সেটার আর নাই, আপনার স্টকে পুরো জিরো হয়ে গেছে, সেটা আপনার এখানে শো করবে। তাহলে আমরা একটা কি স্টক অ্যাড করা দেখলাম। এবার আসেন আমরা কি করব, ইম্পোর্ট করব। নিউ এর পাশে যে ড্রপ ডাউন আছে ঠিক ইম্পোর্ট, ঠিক আমরা যে কাস্টমার অ্যাড করা দেখলাম, তাই না, কাস্টমার অ্যাড করা দেখলাম না, আর কি অ্যাড করা দেখছিলাম, আর হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, সরি কাস্টমারে যেভাবে আমরা দেখে আসি আর চার্ট অফ অ্যাকাউন্টে ইম্পোর্ট করার জন্য তিনটা বেসিক্যালি প্যাটার্ন, একটা হচ্ছে আপলোড, একটা হচ্ছে ম্যাপিং, একটা কি ইম্পোর্ট, তাই না? এবার আসেন ডাউনলোড স্যাম্পল ফাইল। সেম ভাবেই স্যাম্পল ফাইলটাকে আগে ডাউনলোড করে নিব, এনেবল এডিটিং দিব, এনেবল এডিটিং দিয়ে হেডিংটাকে ঠিক রেখে ডিলিট করে দেব। এরপরে আসেন আপনাদের যে ফাইলটা দিছি এই ফাইলটা সুন্দর করে খালি কপি আর পেস্ট করবেন। কতই ভালো লাগে নাকি কপি পেস্ট করতে। উফ। আচ্ছা, সম্পূর্ণ কিছু দেওয়া শেষ, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট পর্যন্ত সেভ করে দিব। এবার আসেন আমরা ইম্পোর্ট করব, ব্রাউজ অপশনে যাব, আমাদের কাঙ্ক্ষিত ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করব, দেন হচ্ছে নেক্সট অপশন, এই যা যা ইনফরমেশন দিই নাই সেগুলা ওইভাবেই থাক। তারপর নেক্সটে যাব, অ্যাজ অফ ডেট, এই যে অ্যাজ অফ ডেট এই যে ঝামেলাগুলো করছে, জানুয়ারি 1 তারিখ, দেখছেন? আমি বলছি না সে সব জায়গায় আপনাকে হাত ধরা নাই, কিছু জায়গায় আপনাকে মুক্ত আকাশেও ছেড়ে দিছে। 25 সালের তো না, আমরা হিসাব কি করতেছি 23 সালের না, 23 সালের। যখনই আমরা ইনভয়েস করতে যাব তখনই আপনাকে ধরে বসবে যে আপনার মানে আর কি ইনভয়েস ডেট যা, আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিসের ডেট হচ্ছে যে কি বলবো তারপরে, তাহলে কি কোনোদিনও সম্ভব? আপনি যে তারিখে ইনভয়েস করতে গেছেন অবশ্যই তার আগে তো আপনার স্টকে থাকতে হবে। আপনার যদি পরে থাকে তাহলে তো কোনোদিন অ্যাড করতে পারবেন না। অথচ কিন্তু এখানে সে রেড সিগন্যাল দেয় নাই, মানে বুঝতেছেন সে কোন লেভেলে খেলোয়াড়, আমাদের থেকে পাকা মাথার খেলোয়াড় নাকি? ভাই কুইক বুকস এমন একটা জিনিস, সে আপনাকে কি করবে সেটা আপনি নিজেও জানেন না।
সো অনুরোধ করব এই কাজগুলা ক্লায়েন্টের সামনে গিয়ে যাতে না হয়। যত ধরনের প্র্যাকটিস, যত ধরনের এক্সপেরিমেন্ট সব বাসায় করবেন, না হলে যে কি পরিমাণে ক্লায়েন্ট আপনাকে হেনস্থা করবে, আর টাকা তো থাক দূরের কথা, উল্টা আরো ব্যাড রিভিউ দিবে। ভাই আপনি এইখানে কি করতেছি, আমি কি করতেছি সব কিন্তু ট্র্যাক হচ্ছে। আমি কোথায় বসে কাজ করতেছি সেটা পর্যন্ত ট্র্যাক হচ্ছে। দেখাবো? আচ্ছা, 23 সাল। ওকে, সম্পূর্ণ জিনিস দেওয়া কমপ্লিট। আমি এটাকে ইম্পোর্ট করে দেব। এই যে সম্পূর্ণ জিনিস আমার কি ইম্পোর্ট হয়ে গেছে, তাই না? যেগুলো সার্ভিস সেগুলো তো আর কস্টিং প্রাইস থাকবে না, তাই তো? সেগুলো তো আর কস্টিং প্রাইস থাকবে না, এই জন্য কস্টিং প্রাইস নাই। যেগুলার স্টক সেগুলোর কি কস্টিং প্রাইসও থাকবে, সেগুলোর কি কোয়ান্টিটি অন হ্যান্ডও থাকবে। এখন আসেন এবার আমি একটা এডিট করতে যাই, কেমন লাগে এডিট করতে গেলে। এই ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট যাবো এডিট করতে। দেখেন আবারও কোয়ান্টিটি অন হ্যান্ড হাতে ধরে দিছে, আপনাকে দিচ্ছে না। এই যে এখানে আছে স্টার্টিং ভ্যালু, সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনি চাইলে আপনার ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, তারপরে ডেট, তারপরে ইনিশিয়াল কস্টিং সব কিছুই চেঞ্জ করতে পারেন। কথা বুঝাইতে পারছি? ফাঁক ফোকর আছে, নাই যে এমন না। কিন্তু এটা করা যাবে না, অবশ্যই দেখে শুনে তারপরে ইম্পোর্ট করবেন, দরকার হলে একটু টাইম নেন। ওকে, এখন আসেন আপনি কোন একটা ইনঅ্যাক্টিভ করতে চান, কাউকে ভালো লাগতেছে না, ইনঅ্যাক্টিভ করে দেবো। এই যে লাইফ সেভিং, একে ইনঅ্যাক্টিভ করে দেবো। এডিট অপশনের পাশে ড্রপ ডাউন থেকে ইনঅ্যাক্টিভ, দেখেন সে চলে গেছে, নাই। আবার সেটিংস অপশনে যাবেন, এখান থেকে শো মোরে যাবেন। ওকে, লো স্টক অ্যালার্ট দিছে, আর কিছু দেয় নাই। ইনঅ্যাক্টিভের জন্য কি কে অপশনই দেয় নাই? বাহ, একটু রিলোড দিই দেখি তাকে খুঁজে পাওয়া যায় কিনা। ও, তাকে এখানে কোনো কিছুই দেওয়া হয় নাই। এবার ইনঅ্যাক্টিভকে ফিরে আনতে হবে নাকি? দেখি কোথায় সে আছে। আচ্ছা, দেখেন এটাও মানে আমি অবাক হয়ে যাচ্ছি তাদের কার্যকলাপ দেখে। মানে ইনঅ্যাক্টিভ করার জন্য আমরা নর্মালি কি চার্ট অফ অ্যাকাউন্টসে ছোট যে সেটিংস অপশনটা ছিল সেখান থেকে আমরা দেখতে পেতাম, তাই না? কিন্তু এখানে কি করছে, সে বাম পাশে যে এই যে ফিল্টার অপশন আছে না, ফিল্টার অপশন, এই যে বাম পাশে যে ফিল্টার অপশনটা আছে, এইখানে ফিল্টার অপশনের পাশে ড্রপ ডাউন মেনু আছে, সেখান থেকে স্ট্যাটাস হবে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ দিলেই তাহলে আপনার সেই ইনঅ্যাক্টিভ অপশনটা দেখাবে, দেখছেন? এরপরে গিয়ে আপনাকে মেক অ্যাক্টিভ করে নিতে হবে। মানে সে বাম পাশে নিয়ে চলে গেছে, আপনার ইনঅ্যাক্টিভ অপশনটা চলে আসছে। এইভাবে করে আপনারা ম্যানুয়ালি অ্যাড করতে পারেন, আর কি বাল্ক কোয়ান্টিটিতে ইম্পোর্ট করতে পারেন। এখন আপনার প্রিন্ট করার দরকার, সেম ভাবে প্রিন্ট অপশনে গেলেই আপনার পিডিএফ আকারে সেই সম্পূর্ণ জিনিসটা কি হয়ে আসবে, প্রিন্ট হয়ে আসবে। আপনারা এটা অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন, ঠিক কাস্টমার ইয়ার লিস্টের মতো। ওকে,
আজকের দিনে সবচেয়ে বড় টপিক। কাস্টমার রিলেটেড ইনফরমেশন। কাস্টমার রিলেটেড ইনফরমেশন গুলা এখানে আমরা একটু কাজ দেখব। কাস্টমার রিলেটেড ফর্ম বা কাস্টমারদের সাথে আমরা কি কি প্যাটার্নের ফর্ম গুলো আমরা ব্যবহার করি সেটা আমাদের বুঝতে হবে। প্রথমে অবস্থা হচ্ছে এস্টিমেট। আপনার কাছে কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস পারচেজ করতে চাচ্ছে, তার জন্য সে একটা ফরমাইশ আপনাকে পাঠায়। বাংলাতে যদি বলি তাহলে সেটার নাম হবে কি? এস্টিমেট। সেটার নাম কি? এস্টিমেট। তারপরে বাকিতে যদি আপনি বিল করেন, বাকিতে যদি আপনি বিক্রয় করেন, সেটার নাম কি? ইনভয়েস বা চালান, তাই না? বাকিতে বিক্রি করছি, এখন হইতে পারে এস্টিমেট থেকে কি হইতে পারে? ইনভয়েস হইতে পারে। কারণ সে আমাকে বলছে যে সে এই প্রোডাক্ট গুলা আমার কাছ থেকে ক্রয় করতে চাচ্ছে এত তারিখে। আমি যখন তাকে বাকিতে মালটা দিয়ে দিলাম তখন সেটা কি হয়ে যাবে? ইনভয়েসে কনভার্ট হয়ে যাবে, তাই তো? এস্টিমেট থেকে কিসে কনভার্ট হবে? ইনভয়েসে। তারপরে আসেন, ইনভয়েস থেকে রিসিভ পেমেন্টের অপশন আসতে পারে, মানে টাকা আপনি তার কাছ থেকে নিয়ে নিছেন, সেটা কি? রিসিভ পেমেন্ট। তারপরে আপনার ফেরতের অপশন আসে, তাই না? শুধু তো বিক্রি করলাম, একবারে যে সম্পূর্ণ জিনিস সলিড হবে এমন তো না, কিছু প্রোডাক্ট সে আমাকে ফেরত দিতে পারে। এখন হইতে পারে সেটা কোয়ালিটিতে সমস্যা থাকতে পারে, হইতে পারে মাল ডেলিভারি করার সময় কোনো না কোনো একটা ডিফেক্ট হইতে পারে, তাই না? তখন যে ফেরতের অপশনটা আসবে সেটার নাম কি? ক্রেডিট নোট। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন সেলস রিসিপ্ট। সেলস রিসিপ্ট মানে কি? আমরা যেটা বাংলায় বলি হচ্ছে ক্যাশ মেমো, মানে নগদ টাকায় যদি সেল করা হয়, নগদ টাকায় যদি সেল করা হয় সেটাকে আমরা বলবো সেলস রিসিপ্ট। এখন নগদ টাকায় আপনি কোনো প্রোডাক্ট কাউকে বিক্রি করে দিচ্ছেন, তাই না? এখন প্রোডাক্টটা আবার ফেরত আসছে কোনো কারণে, 10টা নিয়ে নিছে, ধরেন 10টা কলমই আপনি আরেকজনকে বিক্রি করে দিচ্ছেন। 10টা কলমের দাম 5 টাকা করে হলে কত হয়? 50 টাকা সে আপনাকে দিয়ে চলে গেছে। এখন বাসায় গিয়ে যাওয়ার পরে দেখে যে কলমে কালি উঠতেছে না। এখন আপনাকে এসে গিয়ে বললো যে ভাইয়া আমার তো এই কলমে কালি উঠতেছে না, আপনি এটা ফেরত নিয়ে আমার টাকা ফেরত দেন। এখন আপনাকে কি করতে হবে? টাকা ফেরত দিতে হবে, অথবা তাকে কি করতে হবে? একটা প্রোডাক্ট দিতে হবে, তাই তো? যদি টাকা ফেরত দেন তখন সেটা আসবে হচ্ছে রিফান্ড রিসিপ্ট। কথা বুঝাতে পারছি? টাকা যদি ফেরত দেন তাহলে এটা আসবে কিসে? রিফান্ড রিসিপ্ট। আচ্ছা, আর প্রোডাক্টটা ফেরত দেওয়ার প্রশ্ন আসে না এখানে, প্রোডাক্টটা ফেরত দেওয়ার প্রশ্ন আসে না। প্রোডাক্টটা যদি ফেরত দিতে হয় পরবর্তীতে, মানে অন্য কোনো ট্রানজেকশনে, সেটাকে আমরা সেটেল করতে পারি সেটা। আর লাস্ট যে দুইটা অপশন, ডিলেট চার্জ এবং ডিলেট ক্রেডিট, খুবই ইউনিক জিনিস, যেটা নর্মালি সাধারণত আমরা বাঙালিরা কোনোদিনও ব্যবহার করি নাই। সেটা হচ্ছে যে আপনি ধরে রাখছেন যে ইন ফিউচারে আপনার কোন একটা জিনিস আপনি সেল করবেন, ঠিক আছে? কোন একটা জিনিস আপনি সেল করবেন, সেটাকে আপনি এখন থেকেই আগে একটা টেমপ্লেট সৃষ্টি করে রাখছেন, ঠিক আছে? সেটাকে বলা হবে কি? ডিলেট চার্জ। আর ওই যে প্রোডাক্টটা আপনি সেল করবেন, যেটা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আপনার, তাই না? সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এখন সেখানে যদি একটা ফেরতের অপশন আসে তাহলে সেটাকে বলবো হচ্ছে ডিলেট ক্রেডিট। আচ্ছা, আমি আরো সহজভাবে বলি। ধরেন এখানে আপুর নাম যেন কি? হ্যাঁ, সংক্ষেপ। ফারিদা। আচ্ছা, এখন আপুর কাছে আমি কিছু প্রোডাক্ট আমি বিক্রি করব। ধরেন একটা পানির পট আমি সেল করব, ঠিক আছে? আপু আমার কাছ থেকে পানির পটটা কিনবে, প্রতি মাসেই কিনবে, ঠিক আছে? প্রতি মাসেই কিনবে। আমি কি করলাম, প্রথম মাসে আমি একটা টেমপ্লেট একটা সেট করে রাখলাম, সে আমার কাছ থেকে ফেব্রুয়ারি 14 তারিখে সে আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নিবে, ঠিক আছে? আচ্ছা, কয়টা নিবে? 10টা উনি আমাকে নিবে, উনি আমাকে বলে রাখছে। আমি সেই অনুযায়ী ইনভয়েসটা আগে থেকে রেডি করে রাখছি, যাতে আমার ওই সময় হ্যাসেলটা কম হয়। এখন উনি আমাকে আরো 3 দিন পরে গিয়ে বলল যে ভাইয়া আমি তো 10টা নিব না, আমি নিব হচ্ছে 5টা। তাহলে 5টা কি আমাকে কমাইতে হবে? আমি তো ইনভয়েস মানে আর কি করে ফেলছি কটা? 10টা, যদিও সেটা অ্যাকাউন্টিং এ হিট করে নাই, তাই না? সেটা কি ড্রাফট আকারে আছে। যখন ওই 14 তারিখে আসবে তখনই তো আমার অ্যাকাউন্টিং এ হিট করবে, এর আগে তো কোনো কাজ নাই তার। সে ওইভাবেই মানে আর কি ঘুরপাক খাবে, ঠিক আছে? ওই যে হেলিকপ্টারের মতো ঘুরপাক খাবে। এখন সে যখন আমাকে বললো যে ভাই আমি 5টা নিব,
তাহলে বাকি 5টা কি আমার কমাই দিতে হবে না? তাহলে এই যে কমানো সেটাকে আমার কমাইতে হবে ডিলেট ক্রেডিটের মাধ্যমে। আমরা ক্রেডিট নোট দিয়ে কেন কমাইতে পারবো না? কারণ এটা অ্যাকাউন্টিং এখনো হিট করে নাই। যদি অ্যাকাউন্টিং এ হিট করতো তাহলে আমরা ক্রেডিট নোট ইউজ করতে পারতাম। যেহেতু আমার অ্যাকাউন্টিং এ হিট করে নাই, এটা নন পোস্টিং অ্যাকাউন্টিং, তাহলে সেটা আমাকে দিতে হবে নন পোস্টিং জিনিস দিয়েই আমাকে সেটেল করতে হবে। তাহলে এটাকে আমার দিতে হবে কি ডিলেট ক্রেডিট। ওই অর্ডারটা ডিলিট চার্জ জি, ওটা ডিলেট চার্জ। এটার একটা ভিডিও আছে, একেবারে ওই দুটা নিয়ে আমি আলোচনা করছি, দুইটা টপিক আমি ওইখানে রেখে দিছি, তারপর আমি দেখাবো আপনাদের। ভাই সবকিছু আপনাদের চোখের সামনে করে রাখছি, এখন আপনারা যদি না দেখেন আমার কিছু বলার নাই। আচ্ছা, এবার আসেন আপনাদের একটা ফাইল, এই যে কাস্টমার ইনভয়েস ফর অল, এটাকে ওপেন করবেন। ফাইল দেখে কেউ ভয় পায় যান না, আগে বলে দিলাম। এই যে এস্টিমেট, একটা জিনিসের ভিতরে কিন্তু অনেকগুলো আছে। এটা প্রথমে এস্টিমেট, তারপর এস্টিমেট থেকে কনভার্ট করতে হবে ইনভয়েসে, তারপর সেখান থেকে পেমেন্ট রিসিভ করতে হবে, এটা একটা কাজ। তারপর ডান পাশে জন্ডোরতে গেলে আবার আরেকটা কি করতে হবে, আরেকটা ইনভয়েস করতে হবে, আবার পেমেন্ট রিসিভ করতে হবে। তারপর আবার ইমলে স্মিথের একটা ইনভয়েস, আবার কি তার রিসিভ। ঠিক একইভাবে ন্যান্সি ব্যক্তিটাকে আমাকে খুব ভালো লাগে, ঠিক আছে, কারণ এটাকে আমি এমন ভাবে সৃষ্টি করে রাখছি যে মানে আর কি সে অন্যরকম, ঠিক আছে। কুইন এলিজাবেথ, ঠিক আছে, দেখাও কুইন এলিজাবেথের। আচ্ছা, যাই হোক, ছেলেরা বুঝবে, ঠিক আছে, ভাইয়েরা বুঝবে আমার কেন আমি এটা বলছি। আচ্ছা, তারপরে হচ্ছে সেলস রিসিপ্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি দিয়ে রাখছি। সেলস রিসিপ্ট, তার অধীনে একটা চেক রিসিপ্ট, তাই না? সেলস রিসিপ্ট, এই যে দেখেন সেলস রিসিপ্ট, তারপরে কি টাকা রিসিভ করছেন, তারপরে গিয়ে রিটার্ন আসছে। তারপরে আবার একটা সেলস রিসিপ্ট, আবার সেম ভাবে রিটার্ন আসছে। এরপরে আবার পরটাতে চলে যান, সারা জনসন, ঠিক একটা ইনভয়েস, পেমেন্ট রিসিপ্ট। আচ্ছা, আবার আরেকটা ইনভয়েস, পেমেন্ট রিসিপ্ট, আবার আরেকজন ইনভয়েস, আরেকটা পেমেন্ট রিসিপ্ট। ওই ভিতরে যত ধরনের কাজ আছে সবগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কোয়ান্টিটি আর রেট। কোনটা? হ্যাঁ, এই যে কোয়ান্টিটি হ্যাঁ, আর ট্যাক্স। কোয়ান্টিটিটা বার করে দেবো, মানে আর আগে যেটা বুঝি নাই আগেরটা, একটু আগে যেটা ওপেন করছিলাম। আচ্ছা, এই যেটা, আচ্ছা, মানে কোনটা যদি একটা দেখলাম যে রেট দিয়ে 200 টাকা হ্যাঁ, যেটা রেট দেওয়া সেটা মানে হচ্ছে আপনাকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আসেন এক এক করে কাজ করব, টেনশন নাই। আপনারা তো ফাইল করবেন, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে কাজ করব। আসেন, ওকে, প্রথমে আমরা যাব হচ্ছে, আচ্ছা প্রথমে যাওয়ার আগে একটু কাস্টমার প্যানেলে যাই। কাস্টমার প্যানেলে গিয়ে ওই যে উপরে যে বারটা আছে না, বারটা আপনাদেরকে বোঝাই দিই। এই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এটা হচ্ছে এস্টিমেট। এস্টিমেটটা আমরা এখন বুঝলাম, যেটা হচ্ছে আমার কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য সে যদি আগে থেকে আমাকে কোনো অর্ডার দিয়ে থাকে সেটাকে বলা হবে এস্টিমেট। তারপর হচ্ছে আনবিল্ড ইনকাম, যে ইনকামটা এখনো আনবিল্ড অবস্থায় আছে। আর ওভারডিউ ইনভয়েস কি আর ওপেন ইনভয়েস কি, এই দুটোর ভিতরে কেউ একদম কমন পার্থক্য বলতে পারবেন? ওভারডিউ ইনভয়েস অ্যান্ড ওপেন ইনভয়েস, ওভারডিউ অ্যান্ড ওপেন, এনিওয়ান? ওভারডিউ ইনভয়েস আর ওপেন ইনভয়েস। ওভারডিউ মানে হচ্ছে যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আর ওপেন ইনভয়েস মানে সেটা ইনভয়েস আকারে আছে, সেটা মেয়াদ উত্তীর্ণ হয় নাই এখনো, সেটা ওপেনলি আছে, এখনো ঘোরাফেরা করতেছে, ঠিক আছে, মানে মেয়াদ উত্তীর্ণ হয় নাই। যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে সেটা হবে ওভারডিউ ইনভয়েস, আর যদি মেয়াদ উত্তীর্ণ না হয় সেটার নাম হবে ওপেন ইনভয়েস। এখন এইখানেও বলে দিই, এইখানেও প্যানিক হওয়ার কিছু নাই, মানে এখানেও চেঞ্জ হবে না। ধরে নেন, মেন্টালি প্রিপারেশন নিয়ে নেন, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফের প্রত্যেকটা জিনিস চেঞ্জ হবে। বুঝেন নাই?
মানে বাস্তবিক জীবনে এইখানে এস্টিমেট কতগুলো করছেন এখানে শো করবে, টাকার অ্যামাউন্ট, সরি ডলারের অ্যামাউন্ট, বলে ফেলছি। তারপর আনবিল্ড ইনকামের এখানে শো করবে, ওভার ডিউ ইনভয়েসের এখানে শো করবে, ওপেন ইনভয়েস ক্রেডিটেডটা এখানে শো করবে, রিসেন্টলি পেড করলে এটা এখানে শো করবে। ঠিক আছে, এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। ওকে, এবার আসেন আমরা কাজ করব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এস্টিমেট। ওকে, কাস্টমার প্রথমে সিলেক্ট করতে হবে। ধরেন আমি ইমলি স্মিথেরটা করলাম। হ্যাঁ, এখানে স্ট্যাটাস হবে 4টা স্ট্যাটাস এস্টিমেটের। প্রথমটা হচ্ছে পেন্ডিং, মানে যতক্ষণ পর্যন্ত না এটা সম্পূর্ণ কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত এটা পেন্ডিং অবস্থা থাকবে। অ্যাকসেপ্টেড কখন হবে? সম্পূর্ণ কাজ, রিসিভ পেমেন্ট সম্পূর্ণ কিছু কমপ্লিট। তারপরে ক্লোজড কখন হবে? যখন এটা সব শেষ। আর রিজেক্টেড মানে কি? এটা আপনি বাতিল করে দিচ্ছেন। রিজেক্ট দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। প্রথম অপশন থাকবে কি? পেন্ডিং এরটাই থাকবে। দেখেন তার ইমেল, তার বিলিং অ্যাড্রেস সম্পূর্ণ কিছু নিয়ে নিছে। ওকে, আমরা 2023 সালে কাজ করতেছি না? 23 সালের সব থেকে ফেমাস দিবসটা নিই, 14ই ফেব্রুয়ারি। ওকে, সার্ভিস, প্রোডাক্ট এবং সার্ভিসে যাব। এরকম দেখাচ্ছে কেন? মানে কি বলবো, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট নিলাম। তারপরে হচ্ছে কেয়ার ফর হেলথ সার্ভিস। আচ্ছা, অ্যামাউন্ট এক্সক্লুসিভ ট্যাক্স, যেটা আমরা আগে সেট করে আসছি। কোয়ান্টিটি এটা নিব হচ্ছে 10টা। এই যে পিছনে যে ভাইয়া বলছেন যে রেটটা চেঞ্জ, এখানে এসে এই যে রেটটা, এটা কোন রেট? ওই যে আমরা যখন সেল প্রাইস দিয়ে আসছি না অ্যাড করার সময়, ওই রেটটা এটা। ঠিক আছে, ফাইলে যদি আমি এক্সট্রা করে কোনো রেট অ্যাড করি তাহলে আপনারা এখানে রেটটা ম্যানুয়ালি কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে ভ্যাটটা দিব হচ্ছে আপাতত পক্ষে নো ভ্যাট। আচ্ছা, এটা নিব হচ্ছে 5টা, সম্পূর্ণ ক্লায়েন্টের ইনফরমেশন নিয়ে। ঠিক আছে, এখানে আমাদের কোনো কিছু নাই। তারপরে সাব টোটাল হচ্ছে 9,500। এবার আসেন ডিসকাউন্ট পার্সেন্টেজ। এখন যদি আপনি ডিসকাউন্ট দেন, পার্সেন্টেজে যদি হয় তাহলে পার্সেন্টেজের নাম ইয়েটা লিখবেন। 10% দিলে কত? 9,500, 10% কত? 950। আর যদি ভ্যালু দিতে চান, যে ধরেন 100 টাকা কমায় দিবেন, তাহলে কত হবে? 9,400। ঠিক আছে, ডিসকাউন্টের জন্য একটাই মাত্র কলাম পাবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এস্টিমেট ফেব্রুয়ারি 14, 2023। এখান থেকে প্রিন্টার প্রিভিউ দেখা যাবে, মেক রিকারিং, কাস্টমাইজ করা যাবে। আমরা এখানে ড্রপডাউন থেকে 7 ক্লোজে যাব। সম্পূর্ণ ইম্প্যাক্ট গুলা দেখতে পাবেন সেলস সেন্টারের থেকে অল সেলস এর ভিতরে। এখানে ফিল্টারটা ঠিক করে নেবেন, অল ট্রানজেকশন এখানে দিবেন হচ্ছে অল। এই যে ওপেনিং ব্যালেন্স গুলা থাক। ঠিক আছে, কারণ ওই যে আমি ওপেনিং ব্যালেন্স গুলা যে নিয়ে আসছিলাম না, এটা এই যে দেখেন এস্টিমেট 1001 এমলি স্মিথ, এটা কি অবস্থায় আছে? পেন্ডিং আছে। ফাইন, এটাকে এবার একটু ওপেন করব। পেন্ডিং করার পরে দেখেন এখানে কি আসছে? এই টাকার পাশে আপনার একটা অপশন আসছে ক্রিয়েট ইনভয়েস, তাই না? আমরা কি করব? ক্রিয়েট ইনভয়েসে যাব। দেখেন সে ইনভয়েসে চলে আসছে। ঠিক আছে, মানে সে কি ইনভয়েসে চলে আসছে। এখন ইনভয়েসের ডেটটা কবে? ধরলাম 18 তারিখ, মানে 10 তারিখে কি হয়েছে? সে আমাকে এস্টিমেট দিয়ে, সরি 14 তারিখে এস্টিমেট দিছে। আর হচ্ছে 18 তারিখে সে আমার কাছ থেকে প্রোডাক্ট গুলা কিনে নিছে বা আমি সেল করছি, তাই না? এই যে টার্ম কত দিনের? 30 দিন মেয়াদের। সম্পূর্ণ যদি ঠিক থাকে তাহলে এটাকে করবেন হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ। এই যে দেখেন কনভার্টেড হয়ে গেছে না? দেখছেন কনভার্টেড হয়ে গেছে। এন্ড সেটা কোথায় আসছে? ইনভয়েসে। ওকে, এবার ইনভয়েসটা ওপেন করব। আচ্ছা, এখন ইনভয়েস তো হয়ে গেল। এবার কিসের পালা? রিসিভ পেমেন্টের পালা, তাই না? এখন আমি যদি এই রিসিভ পেমেন্ট ডিরেক্ট দিই, দেখেন রিসিভ পেমেন্টটা দিলে সম্পূর্ণ কে সে রিসিভ পেমেন্টে চলে আসবে। এখন এখানে একটু কথা আছে, যেটা আপনারা ফাইলের ক্ষেত্রেও দেখবেন। দেখেন এটারও ভিডিও আছে, আমি এটা দিয়ে দিব, মনে করেন আমাকে একটু ক্লাস শেষে। ঠিক আছে, হ্যাঁ, একটা হচ্ছে পার্শিয়াল পেমেন্টেরটা, একটা যেন কি যেন মনে করলাম, ডিলেট ক্রেডিট এবং ডিলেট চার্জ, এই দুটো আমাকে মনে করেন। ঠিক আছে, এই দুটো আমি দিয়ে দেবো।
এখন ইনভয়েসে যখন কনভার্ট হয়, এখন আপনার এস্টিমেটের সম্পূর্ণ জিনিস তো ইনভয়েসে কনভার্ট নাও হইতে পারে, তাই না? ইনভয়েসে মানে সে আমার কাছ থেকে যা যা প্রোডাক্ট কেনার কথা সবগুলো প্রোডাক্ট তো সে আমার কাছ থেকে নাও নিতে পারে, সে কিছু অংশ নিতে পারে একবার, আবার কিছু অংশ অন্য টাইমেও নিতে পারে। তাহলে কি একটা এস্টিমেট থেকে পার্শিয়াল ইনভয়েস হলো, তাই না? মানে একাধিক ইনভয়েস সৃষ্টি হলো। তাহলে আমি কি এখানে সেই জিনিসটা করতে পারলাম? হ্যাঁ, ফুল কনভার্ট করে ফেলছি, তাই না? আচ্ছা, এখন ফুল কনভার্ট করে ফেলছি। এখন এটার জন্য আমার কি কাজ করতে হবে? সেটিংস একটু ঠিক করে আসতে হবে। সেটিংসে, অ্যাকাউন্টস এন্ড সেটিংসে আসতে হবে। সেখান থেকে একটু অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে কি আছে না, সেলস এর মধ্যে পাওয়া যেতে পারে সম্ভবত। এই যে প্রোগ্রেস ইনভয়েসিং, দেখছেন? ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট, তাই না? আমরা এই অপশনটাই কি অন করব। এই জন্যই আমি আগে অন করে দেখাই নাই। এটাকে সেভ হয় নাই। ওকে, অন হয়েছে, তাই না? আচ্ছা, আচ্ছা। এখন তাহলে আমার কি এই কাজটা কি ঠিক হয়েছে? আমি তো সম্পূর্ণ জিনিসটা তো ইনভয়েসে ডিরেক্ট কনভার্ট করে ফেলছি। এখন আমার যে ক্লায়েন্ট অ্যালার্গেন, সে বলল যে ইমলি স্মিথ সে আমার কাছ থেকে প্রোডাক্ট কি করবে, পারচেজ করবে, বা আমি তার কাছে প্রোডাক্ট পারচেজ করব 18 তারিখে, ধরেন 50% বা 60% প্রোডাক্ট আমি কি করব, তাকে সেল করব। তার মানে কত, 60% আপনাকে কাজ করতে হবে ম্যানুয়ালি। তাহলে ওই যে যে ইনভয়েসটা করছিলাম সেটাকে আমি এখন কি করব, ডিলিট করে দেব, যেহেতু আমার কাজটা কি ঠিক হয় নাই। আমি, হ্যাঁ, লেট না করে এডিট করা। কেমনে এডিট করবেন ভাই? সম্পূর্ণ তো ইনভয়েসে কনভার্ট হয়ে গেছে। এই যে দেখেন লেখা চেঞ্জ হয়ে গেছে না এখন। আচ্ছা, এখন আমি এটাকে এডিট অপশনে যাব, কারণ ওটা সম্পূর্ণই হয়ে গেছে। এইবার আসেন, আমি ক্রিয়েট ইনভয়েসে যাই। এই যে দেখছেন এই প্যানেলটা চলে আসছে, বুঝাইতে পারছি? এই প্যানেলটা কি আসছিল তখন? এই জন্যই আমি ইচ্ছাকৃত ভাবে ওই ভুলটা করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এক্স্যাক্টলি কোথায় কি ঝামেলাটা হচ্ছে। এখন আপনাকে বলা হলো যে 60% করবেন, তাহলে এখানে পার্সেন্টেজটা ঠিক করে দেন। এই যে 9,500 60% দিয়ে ইনভয়েসটা ক্রিয়েট হবে। ক্রিয়েট ইনভয়েস দিব, দেখেন এই যে 60% হয়ে গেছে না, 5,700। সেই সম্পূর্ণ জিনিসেরই 60% করে নিছে সে তার নিজের মতো করে। বুঝতে পারছি? যদি আপনার মনে হয় যে কোনো জিনিস আপনি বাড়াবেন কমাবেন, ম্যানুয়ালি এসে আপনিও সেটা ঠিক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে যদি পার্সেন্টেজ না বলে নির্দিষ্ট কোয়ান্টিটি বলবো, ভ্যালু ভ্যালু নিয়ে কাজ করতে হবে না কোয়ান্টিটি নিয়ে তো কাজ করতে পারবো না। মানে বুঝি না আপনার কথা। টোটাল ভ্যালুর উপর না করতে কোয়ান্টিটি বলে যে ঠিক আছে আমি 10টা অর্ডার দিতে 5টা আমার দেবেন, এই যে এখানে এসে ঠিক করে নিবেন, সেটাই হোক। এই যে এখানে এসে ঠিক করে নিবেন, বুঝেন নাই? পার্সেন্টেজ না দিয়ে আমি সরাসরি হ্যাঁ, আপনি ওটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এ দেখেন সে কি করছে, সে সম্পূর্ণ জিনিস 60% করে নিয়েছে সে তার নিজের মতো। আচ্ছা, এখন আমরা 7 ক্লোজ করব। কি বলছে, ট্যাক্স দিতে, নো ভ্যাট। ওকে, 20 তারিখে। ভাই আমরা ডিলিট করলাম হচ্ছে যেটা মানে প্রথম যে পেন্ডিং অর্ডারটা ছিল যে 14 তারিখ, ওটা তো কনভার্ট হয়ে আসলো হচ্ছে ইয়াতে। ডিলিট করলাম দেখে আমার পিছনে ফিরে আসছে, এই জন্যই আমি আবার পরবর্তীতে কাজ করতে পারলাম, নাহলে তো কাজ করতে পারতাম না। আমি দেখানোর জন্যই আমি ইচ্ছাকৃত ভাবে ডিরেক্ট একবার করে ফেলছি, পরে ওটা ডিলিট করে এসে তারপরে তোমাদের দেখালাম কিভাবে প্রোগ্রেস ইনভয়েসিং করে। ঠিক আছে, আচ্ছা, এবার আবার এস্টিমেটটা আমি ওপেন করি। আমার 60% তো হয়েছে, তাই না? বাকি অংশটুকু তো অবশিষ্ট আছে। এই যে বাকি অংশের জন্য এই যে দেখেন ক্রিয়েট ইনভয়েসে যাব। এখন আপনি চাইলে কাস্টম ফ্রম ইচ লাইন, এই যে ভাইয়া যেটা বলছেন, আপনি প্রত্যেকটা লাইনের কি কাস্টমাইজ করে দিতে পারেন, প্রত্যেকটা লাইনে কত কত নিতে পারেন। আমি চাচ্ছি কি বাকি যে অংশটা সেটাকে কি সেটা দিয়ে ইনভয়েস হয়ে যাক, এই জন্য দিছি কি রিমেনিং
টোটাল অফ অল লাইন। ভাইয়া, যদি আমার 25 একাধিক তারিখ। এস্টিমেট থাকে, আমি কি ওইটা একাধিক এস্টিমেট থেকে কি একটা ইনভয়েসে নিতে পারবো? একাধিক এস্টিমেট থেকে একটা ইনভয়েস করতে পারবো না? প্রত্যেকটা এস্টিমেটের এগেইনস্টে আমাকে ইনভয়েস কাস্টমার কি একজন না? একজন। আচ্ছা, অনেকগুলো এস্টিমেট আছে, জি, পসিবল না ভাই। প্রত্যেকটা ইনভয়েস আলাদা করতে। জি, কারণ এটা রুলস এর বিরুদ্ধে হয়ে যাবে। আচ্ছা, 25 তারিখে ইনভয়েসটা করব, বাকি অংশটা ইনভয়েস 1003। দেখেন এবার কি এস্টিমেটের কি প্যাটার্ন আসছে, ক্লোজড, তাই না? জি, সে কি হয়ে গেছে, ক্লোজড হয়ে গেছে। প্রথমে পেন্ডিং ছিল, তারপরে অ্যাকসেপ্টেড ছিল, তারপরে কি ক্লোজড হয়ে গেছে, মানে তার সম্পূর্ণ কাজ আমার কি কমপ্লিট। এবার আসেন, এখন কি পেমেন্ট নেওয়ার পালা, তাই না? তার কাছ থেকে আমি পেমেন্ট নিব। দেখেন 14 তারিখে একটা এস্টিমেট করলাম, সেই এস্টিমেটটাকে মানে আর কি আমি কি করলাম, দুইবারে তার কাছে প্রোডাক্ট আমি সেল করলাম। একবার হচ্ছে 20 তারিখ, একবার কত, 25 তারিখ, তাই না? এখন আমি তার কাছে পেমেন্ট নিব। এখন আপনি চাইলে প্লাস নিউ এর আন্ডারে গিয়েও রিসিভ পেমেন্টে যাইতে পারেন, অথবা আপনি যে কোনো একটা ইনভয়েস ওপেন করেও সেখান থেকে আপনি যেতে পারেন। দুই ভাবেই যাওয়া যায়। এই যে দেখেন, রিসিভ পেমেন্ট অপশন আসছে না, রিসিভ পেমেন্ট অপশন, দেখেন আপনাকে রিসিভ পেমেন্টে নিয়ে আসছে। সে আপনাকে বলতেছে যে কোন কোন পেমেন্ট। সর্বপ্রথম কাস্টমারের নাম দিতে হবে, ইমেল বাই ডিফল্ট চলে আসবে, পেমেন্ট ডেট ধরলাম 28শে ফেব্রুয়ারি, পেমেন্ট মেথড কিভাবে তার কাছ থেকে নিচ্ছেন, ধরে নিলাম চেকের মাধ্যমে টাকা নিচ্ছেন, সেই টাকাটা এসে কোথায় জমা হবে, ধরলাম ব্যাংক অফ আমেরিকাতে এসে জমা হবে। এখন আমি যদি দুইটা টাকাই নিতে চাই, তাহলে দুইটাকেই চেক মার্ক দিব, ঠিক আছে? তাহলে টোটাল কত, 9500। আপনি যদি একটা, আপনার ক্লায়েন্ট যদি বলে দেয় একটা, তখন আপনি একটা নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আগে এটা কাজ শেষ করি, তারপরে বাকিটা বোঝাবো। 7 ক্লোজ করব, রিসিভ পেমেন্ট 5700। এই যে দেখেন পেমেন্ট 5700 হয়ে গেছে। সেটা কি একটা ইনভয়েসে ছিল না, এজন্য কি পেইড নিয়ে নিছে। যদি আরো কিছু বাড়তি পেমেন্ট সে করতো, তাহলে ওই অংশ থেকেও কিছু কি নিয়ে নিত আমার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, প্রথমে একটা এস্টিমেট করা দেখলাম, সেখান থেকে ইনভয়েস দেখলাম, সেখান থেকে কিভাবে পেমেন্ট করতে হয়, মানে এই জেনারেল জিনিসটা দেখলাম। এবার আসেন আমরা আস্তে আস্তে জটিলতার দিকে যাব। প্লাস নিউ এর আন্ডারে আমি এবার একটা ইনভয়েস করব, শুধু মনোযোগ দিয়ে দেখে যান। মিস্টার রবার্ট, মার্চের 1 তারিখ, হোম মেকার, তারপর নার্সিং কেয়ার, কোয়ান্টিটি এটা নিল হচ্ছে 8টা, আর এটা নিবে সে হচ্ছে 5টা। এটা নার্সিং কেয়ার, তাকে আমি 100 করে দিব না, তাকে দিব হচ্ছে 250 করে, মানে আমি বাই ডিফল্ট একটু চেঞ্জ করে নিলাম। তারপরে ট্যাক্স রেট ধরবো হচ্ছে, সেলস ট্যাক্স ধরলাম, দুইটাতেই সেলস ট্যাক্স আমি নিলাম। ওকে, তাহলে ভালো করে দেখেন, মিস্টার রবার্টের কাছ থেকে মার্চের 1 তারিখ 2023 তারিখে আমি কি করতেছি, একটা প্রোডাক্ট সেল করতেছি। 7 ক্লোজ। আচ্ছা, এটা হবে এই যে 1004, এটা ঠিক আছে। ওকে, এটাকে আমি একটু ওপেন করে রাখবো। আচ্ছা, তাকে আমি সেল করছি কবে, মার্চের 1 তারিখ, তাই না? আচ্ছা, মার্চের 1 তারিখ সেল করছি, সে কিছু প্রোডাক্ট আমাকে ফেরত দিছে, তাহলে সেটা কিসের মাধ্যমে দিব, ক্রেডিট নোট দিয়ে। ক্রেডিট নোট দিয়ে আমি ফেরতের অপশনটা নিয়ে আসি। কি নাম ছিল, মিস্টার রবার্ট, তাই না? মিস্টার রবার্ট, মার্চের ধরলাম 5 তারিখ, 5 তারিখে কি প্রোডাক্ট নিয়েছিল, হোম মেকার, সে দুইটা ফেরত দিছে। সবাই কি বোর হয়ে যাচ্ছেন? না, হ্যাঁ, কি করবেন, আসলে অ্যাকাউন্টিং জিনিসটা বোরিং, তাই না?
কোনো রসকস নাই। যেদিন টাকা পাবো সেদিন ভালো লাগবে, সেদিন ভালো লাগবে। সেই দিনও ভালো লাগবে না, আপনি লিখে নেন, সেই দিনও ভালো লাগবে না, এত কষ্ট। সেই দিনও ভালো লাগবে না। একটা কথা জানেন সবাই, খ্যাতির বিড়ম্বনা? হুম, খ্যাতির বিড়ম্বনা কোনোদিনও নামটা শুনেন নাই? ওই গল্পের জিনিসটা কি আসলে বলেন তো? খ্যাতির বিড়ম্বনা জিনিসটা কি? মানে অনেক কিছু পেয়ে গেলেও সন্তুষ্টি নেই, এরকম? না, এই ভাব সম্প্রসারণ তো করছেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। আমাকে একদিন এক স্যার বলছিল, মানে আর কি আমার ভার্সিটিতে নাজিমউদ্দিন ভূঁইয়া স্যার আমাকে বলতেছিল যে সোহান, ফার্স্ট ইয়ারে তখন রেজাল্ট অনেক ভালো হয়েছে, দুইটা সেমিস্টার মিলে 3.90। স্যার বেজে তো আমি খুশি, তাই না? স্যার বলতেছে যে সোহান, খ্যাতির বিড়ম্বনা যাতে না হয় মনে রেখো। আমি তো স্যারের কথা শুনি নাই, কিন্তু পরে যখন ঢিলামো দিছি, তখন যখন সিজিপিএটা 3.5 চলে আসছে, তখন বুঝতে পারছি খ্যাতির বিড়ম্বনাটা কি জিনিস। মানে টাকা আসার পরেও মানে এটা আসবে না, ভিতরে আসবে না, মনে হবে যে ধুর, টাকা তো আসতেছে, পরে করবো নি কাজ। আচ্ছা, এটা যাতে না হয় এই জন্য বললাম যে টাকা আসলে সবকিছু হয় না। দেখেন, আমি ইনভয়েস করলাম হচ্ছে মার্চের 1 তারিখ, একটা ক্রেডিট নোট, মানে আর কি সে প্রোডাক্টটা আমাকে ফেরত দিছে, তাই না? প্রোডাক্টটা কি ফেরত দিছে, সেটা দেখেন কত, $440। সেটা এখন পর্যন্ত কি অবস্থায় স্ট্যাটাস আছে? আনঅ্যাপ্লাইড। আনঅ্যাপ্লাইড কেন? যখন টাকা পরিশোধ করতে যাবে, সরি, যখন সে টাকা পরিশোধ করতে যাবে, তখন আমি যদি এই জিনিসটাকে অ্যাপ্লাই করি, তখন সেটা কি অ্যাকসেপ্টেড হয়ে যাবে, তার আগ পর্যন্ত আনঅ্যাপ্লাইড থাকবে। আসেন এবার আমরা কি করব, টাকাটা তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। আমি এই নোটটাকে ওপেন করবো। ভাই আমি সম্ভাব্য প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখাবো, টেনশনে কিছুই নিয়েন না, শুধু রিল্যাক্সে মানে কাজগুলো প্র্যাকটিস করেন। কাজ করতে হলে শুধুই ঘুম আসে নাকি? না, আচ্ছা, এটা নিয়ে একটা ঘটনা, আমি একদিন একটা পোস্ট করছিলাম, না, এটা নিয়ে বলবো। না না, এটা এটা শোনেন, এটা আমিও বুঝি যে আপনি যেরকম ওইখানে স্ক্রিনে তাকায় আছেন, আমি কিন্তু এখানে আছি। আমার অলরেডি এর আগে 3 ঘন্টা স্ক্রিনে শেষ, আমার চোখের অবস্থা 12টা বেজে আছে, এখন আরো থাকতে হবে, এরপরে আবার কাজ করতে হবে। আচ্ছা, রিসিভ পেমেন্ট। আসেন, রিসিভ পেমেন্টে যখন আসবো, তখন কাস্টমারের নাম আসলো, পেমেন্ট নিচ্ছি হচ্ছে আহ মার্চের 15 তারিখে, ঠিক আছে? পেমেন্ট মেথড কিসের মাধ্যমে নিব? চেকের মাধ্যমে নিব। টাকাটা এসে জমা হবে আমার ওয়েলস ফার্গোতে। দেখেন, এই যে ইনভয়েসের অ্যামাউন্টটা ছিল কত? 3,135। আর আমার ক্রেডিট নোটের ইয়েটা ছিল কত? 440, তাই না? এই যে ইনভয়েসের ইয়ে ছিল কত? 3,135, আর ক্রেডিট নোটটা ছিল 440। আচ্ছা, এখন যখন আমি পেমেন্ট নিতে যাব তার কাছ থেকে, যদি আমার এইখানটাতে আনচেক অবস্থায় থাকে, তাহলে কি আমার পেমেন্টটা কত সে আমাকে দিবে? 3,135। তাহলে এই ক্রেডিট নোটের অবস্থাটা কি হবে? ক্রেডিট নোটটা তো এইভাবেই থাকবে। পরবর্তীতে যখন আবার কি হবে, তার সাথে কোন একটা ইনভয়েস হবে যে কোনো কিছুর, তখন আবার পেমেন্টের সময় গিয়ে আমাকে এইভাবে দেখাবে যে অ্যাপ্লাই করো। ঠিক আছে, আমি চাচ্ছি কি এই জিনিসটা সম্পূর্ণ কি অ্যাপ্লাই হয়ে যাক। তাহলে দেখেন, 3,135 থেকে 440 বিয়োগ করে সে অটোমেটিক্যালি নিয়ে নিছে 2,695। ঠিক আছে, আমরা এটাকে সেভ এন্ড ক্লোজ করব। তাহলে এখন স্ট্যাটাসটা কি হবে আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা কি করলাম? একটা ইনভয়েস করলাম, একটা ক্রেডিট নোট সৃষ্টি করলাম, ফেরতের অপশন আনলাম, তারপরে গিয়ে পেমেন্ট রিসিভ করলাম, তাই তো? তাহলে ক্রেডিট নোটের পালাটা কি হচ্ছে? এই যে দেখেন, ক্রেডিট নোট কি হয়ে গেছে? অ্যাপ্লাইড, কারণ আমি অ্যাপ্লাই করে ফেলছি। ঠিক আছে, ওকে। তাই এখন এরকম তো বাস্তবতার খাতিরে ঘটে, আরেকটা জিনিসও ঘটে, পেমেন্ট টেমেন্ট সবকিছু পাওয়া কমপ্লিট, তারপরে গিয়ে ফেরতের অপশন আসে, তাই না? এরকমও তো ঘটে। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে কাজ করব? আসেন ছোট করে একটু দেখাই দিই। আবার ইনভয়েসে যাব, জন্ডো,
17 তারিখে করব। একটাই প্রোডাক্ট নিব, হেলথ কেয়ার সার্ভিস 15টা 300 করে এক্সামটেড। ওকে, 4500। এই যে জন ডো মার্চের 17 তারিখ 2023-এ সে কি করছে, একটা ইনভয়েস করছি তার নামে। এবার আসেন তার কাছ থেকে আমি পেমেন্ট নিয়ে নিব। পেমেন্টটা নিয়ে নিব কিভাবে, এই যে এখানে রিসিভ পেমেন্ট, রিসিভ পেমেন্টে আসলাম। সে আমাকে খুব ভালো ব্যক্তি, 19 তারিখে পেমেন্ট করে দিছে চেক। ওয়েলস ফার্গোতে টাকাটা আসবে, এইখানে টাকাটা চলে আসে। আচ্ছা, এই যে বলেন এই 400 টাকা তাহলে কি? 400 টাকা কি? ওই যে ওপেনিং ব্যালেন্স নিয়ে আসছিলাম না কাস্টমারের, মানে তার একটা কি ডিউ ছিল না, ওপেনিং ডিউ ছিল, তাই না? সেই ব্যালেন্সটা এখানে শো করতেছে। এখন তাহলে এখানে ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটা বেসিক্যালি আপনার ক্লায়েন্টের উপরে সম্পূর্ণ ধরনের ডিপেন্ড করবে। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তার যে প্রিভিয়াস ডিউ আছে সেখান থেকেও কিছু নাও, অ্যাডজাস্ট করো, আর এখন যে ইনভয়েস আছে সেখান থেকেও তুমি নিবা, দুইটাই হইতে পারে। অথবা আপনার ক্লায়েন্ট বলতে পারে যে এখন যে ইনভয়েস আছে সেইখান থেকে তুমি পেমেন্টটা নিয়ে নাও। ঠিক আছে, দুইটাই পসিবিলিটি আছে। আপনার ক্লায়েন্ট যা বলবে সেটার উপর ডিপেন্ড করে নেবেন। ধরেন আপনাকে বললো যে ওপেনিং ব্যালেন্সটা নিয়ে নেওয়ার জন্য, তাহলে আপনি কি করবেন, প্রথমে চেক মার্ক দিবেন, ঠিক আছে? তারপরে বললো যে পরের যে ইনভয়েসটা, মানে যে ইনভয়েসটা বেসিক্যালি হয়েছে সেই ইনভয়েসের তুমি নাও হচ্ছে 50% নিয়ে নাও। কত পার্সেন্ট? 50%। তাহলে এই যে এই বরাবর যে বক্সটা আছে সেখানে 50% করতে হবে আপনার 4500। 4500 50% কত? ভাই আমি এত মেধাবী না ভাই, আমি একটু কাজ করব। শিফট দিয়ে মাল্টিপল চিহ্ন দিব, 0.50। দেখেন 2250 হয়ে গেছে। বুঝতে পারছি, ঘরের মধ্যে শিফট দিয়ে মাল্টিপল চিহ্নটা দিবেন, দিয়ে তারপরে পার্সেন্টেজটাকে দশমিকে লিখলেই পার্সেন্টেজটা হয়ে যাবে। তাহলে দেখেন আগের তার ব্যালেন্স থেকে নিবে কত, 400, মানে তার ওপেনিং ব্যালেন্সটা নিয়ে নিল। তারপরে এখান থেকে যে নতুন করে যে ইনভয়েসটা হয়েছে 4500 টাকার, সেখান থেকে 50% রিসিভ করলো। ঠিক আছে, এটা কিন্তু ডিপেন্ডস অন ক্লায়েন্ট। বারবার বলে দিচ্ছি, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে আপনাকে কি করতে হবে। ঠিক আছে, তাহলে আসেন আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। এই যে দেখেন জন ডোয়ের 50% নিছিলাম না, বাকি 50% কত, 2250 থাকার কথা না? দেখেন এখানে কিন্তু 2250ই দেখাচ্ছে। এই যে পার্শিয়ালি পেইড 2250 ডিউ আছে। কথা বুঝাইতে পারছি? ওকে, এরপরে আর কি দেখানো যায়? পেমেন্ট হয়ে যাওয়ার পরে আবার ফেরত দিব। আচ্ছা, পেমেন্ট হয়ে যাওয়ার পরে ফেরত, তাই না? পেমেন্ট হয়ে যাওয়ার পরে ফেরত। ওকে, দেখাতে চেয়েছিলাম একটা, দেখে ফেললাম আরেকটা নাকি? এটা কি নেক্সট ইনভয়েসের সাথে অ্যাডজাস্ট করা যাবে? হ্যাঁ, পরবর্তীতে যখন পেমেন্ট করতে যাবেন তখন ঠিক একইভাবে অ্যাডজাস্ট করবেন। ওকে, সারা জনসন যেহেতু বলেই ফেলছি, তাহলে করি একটা ইনভয়েস। লাইফ সেভিং ইকুইপমেন্ট 5টা নিল, 880 করে। ভ্যাট হচ্ছে এক্সামটেড দিলাম, ঠিক আছে, 4400। সেভেন ক্লোজ। এই যে সারা জনসন, সেভেন ক্লোজ। এরপরে এখান থেকে তার পেমেন্টটাও নিয়ে নিব। রিসিভ পেমেন্টে যাব, 31 তারিখে পেমেন্টটা নিয়ে নিচ্ছি ক্যাশের মাধ্যমে, ওয়েলস ফার্গো। এখানে ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে, আচ্ছা থাক, সমস্যা নাই, আমার পেমেন্টটা নিয়ে নিচ্ছি আমি। ওকে, এই যে সারা জনসনের 31 তারিখে সে পেমেন্ট করে দেয়। 30 তারিখে তার নামে একটা ইনভয়েস হয়েছে, 31 তারিখে কি হয়ে গেছে, একটা পেমেন্ট হয়ে গেছে। তার মানে কি ক্লোজড হয়ে গেছে না? এখন আসেন একটা ফেরতের পালা। আমি আগে ইনভয়েসটা ওপেন রাখবো, তাহলে আমার জন্য দেখতে সুবিধা হবে।
আচ্ছা, ইনভয়েসটা আমি ওপেন রাখলাম। এই যে পেড হয়ে গেছে 31 তারিখে। এখন আমি একটা ক্রেডিট নোট করব। ক্রেডিট নোটে চলে আসব। সারা জনসন ছিল, তাই না? সারা জনসন। ক্রেডিট নোটের ডেটটা দিব হচ্ছে এপ্রিলের 1 তারিখ, বা সরি এপ্রিলের 2 তারিখে দিলাম, ঠিক আছে? 2 তারিখে। প্রোডাক্টটা কি ছিল? লাইফ সেভিং ইকুইপমেন্ট। হুম, কিছু বলে না? করেন না একটু? কেন, ভাইয়ের সাথে ক্লাস করতে ভালো লাগতেছে না? না ভাই, ওইটা না, এমনি বুঝছি। আচ্ছা, আমিও তো আছি আপনাদের সাথে, তাই না? আপনারা চাইলে তো চলে যেতে পারেন, আমি তো চাইলে চলে যেতে পারি না। ভাই, আমি করে খেলা কখন শেষ হবে? আমি 1.5 ঘন্টা জ্যামে। আপনাদের ক্লাসের জন্য আমি খেলা পর্যন্ত মিস করে ফেলছি, আপনারা এটা জানেন? আমি ভিআইপি টিকিট কেটেও আগে যে কি আমার কাছে আপু কাজটা, ভাইরা আমার কাছে কাজ ইম্পর্টেন্ট, ওগুলো ইম্পর্টেন্ট না। আজকে তো ওই যে দোকান আছে আমার। হুম? কোন একটা আপনার দোকান আছে। ওই যে আপু, ওই যে ওই আচ্ছা, আপুর কফি বিজনেস ভালো হবে। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে ক্রেডিট নোট একটা করব। ক্রেডিট নোটটা করে ফেললাম। তাহলে এটা কি হবে? এটা কোথায় পাবো? সেল সেন্টারে যাব, সেখান থেকে কোথায় যাব? অল সেলসে, তাই তো? দেখেন ক্রেডিট নোটটা কি এই অবস্থায় থাকবে, তার কি আর কোনো ট্রিটমেন্ট আছে? না নাই। পরবর্তীতে এই সারা জনসনের সাথে অন্য যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের ইনভয়েস হোক, অন্য যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের ইনভয়েস হোক, সেখানে গিয়ে যখন আমরা ইনভয়েসটা করব, করার পরে যখন পেমেন্টের অপশন আসবে, তখন আমরা এখানে সেটেল করতে পারবো। এর আগ পর্যন্ত সে এই অবস্থায়, জীবন্ত অবস্থায় থাকবে। আচ্ছা, নগদ টাকা ফেরত দিয়ে দিন। কি মানে যদি অ্যামাউন্টটা ফেরত দিয়ে ভাই, বাস্তবিক জীবনে তো এমন হয় না, তাই না? যদি ফেরত দেন তাহলে ওই যে রিফান্ড রিসিপ্ট, আপনি ফেরত দিলে রিফান্ড রিসিপ্ট, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু নর্মালি ইনভয়েসের সংক্রান্ত এই ট্রানজেকশন গুলো আমি পাই নাই এখন পর্যন্ত। মানে ওইভাবেই থাকে, পরে যায় মানে আর কি ওইভাবে গিয়ে সেটেল করতে হয়। হ্যাঁ সেটা তো দোকানে ভাই, আমরা কি ফলো করি কম তো? আমরা ফলো করি কি? হ্যাঁ, আমেরিকান কি ফলো করি? এই তুমি বলো কি ফলো করি? তুমি তো সিএ স্টুডেন্ট না? বলো, সিসি কমপ্লিট করছো না? না, সিজি করছি। হ্যাঁ, আমরা কি ফলো করি, আইএফআরএস না গ্যাপ? বিএস বিএফআরএস, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তাহলে আমাদের স্ট্যান্ডার্ডের সাথে বাকিদের মিলবে? আমাদের স্ট্যান্ডার্ডের সাথে মিলাইছে দেখে তো টালি ইআরপি এতদিন ধরে চলছে, এখন তো আর চলে না। বাইরের দেশে রিপোর্ট দিলে 1 নিমিষের মধ্যে বলে যে ভাই রিপোর্ট দেখবো না। কেন দেখবো না? এই সংক্রান্ত ঝামেলা কারণ। আচ্ছা, অনেক স্মুথ। ক্লাউড অ্যাকাউন্টিং এর কাজ অনেক স্মুথ, অনেক স্মুথ, যেটা ভাবার বাইরে। শুধু যদি কেউ নর্মালি অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা জানে, যে গ্যাপ এবং আইএফআরএস এর যে বেসিক কনসেপ্ট গুলো জানে, তাহলে সে অনায়াসে করতে পারবে। এটা নিয়ে কোনো ইস্যুই না। সেলসের ক্ষেত্রে নরমালি আমরা তো যে এস্টিমেটটাকে অর্ডার করবো, এস্টিমেট থেকে ইনভয়েস করবেন। এস্টিমেটটাকে আমরা নাকি বলতে পারি অর্ডার, এস্টিমেটটা হ্যাঁ অর্ডারই তো। আর ইনভয়েসটাকে ডেলিভারি আবার কি হিসেবে বলতো? না রে ভাই, আপনার কনসেপ্ট এখনো ভুল আছে। ইনভয়েস মানে হচ্ছে চালান, চালান মানে কি ডেলিভারি হয়? চালান মানে ডেলিভারি হয় না। প্রোডাক্টটা পাঠাইছেন আপনি, সাথে সাথে তো নাও হইতে পারে, না না পরে, হ্যাঁ পরেও হইতে পারে, জি। তাই না? তো একেবারে ডিরেক্ট বলা যায় না। যেরকম আপনি যখন বাসে উঠেন, আপনার বাসে খেয়াল করে দেখেন, একটা বাস সুপারভাইজারের হাতে কিন্তু চালান থাকে। সে জমাটা দেয় কখন? যখন সে ডেস্টিনেশনে গিয়ে পৌঁছায়, তারপরে গিয়ে জমা দেয়। ঠিক আছে? সো চালানের টাইম আর ডেলিভারি টাইম ইজ নট দ্য সেম। ঠিক আছে? আচ্ছা, ওইভাবে বললে আপনি ভুলে যাবেন, আপনারই কনফিউশন লেগে যাবে। মাত্রই তো করলাম, এগুলো কি করলাম? মাত্রই তো ইনভয়েস করলাম। আচ্ছা,
সেলস রিসিপ্ট এরপরে, আচ্ছা সেলস রিসিপ্ট, তার আগে আরো একটা ইনভয়েস করব। কত কিছু যে মাথায় আসে, আপনাদের মনে হচ্ছে কত কিছু শিখাইতে, কিন্তু আপনারা মানে আর কি টায়ার্ড হয়ে যান এত তাড়াতাড়ি। আপুরা টায়ার্ড হয়ে যায়, সিনিয়র আপু কিছু বলাও যায় না। ভাগ্যিস আমার প্রতিষ্ঠানে আমার ফার্মে কেউ কাজ করেন না, ভাগ্যিস আপনার কেউ আমার ফার্মে কাজ করেন না, না হলে আপনাদের জীবন আমি অতিষ্ঠ করে থুয়ে দিতাম। বুঝাইতে পারছি, জীবন অতিষ্ঠ করে দিতাম। মানে কাজের বিনিময়ে তো টাকা দিচ্ছেন না, না দিয়ে কাজ করতে অবভিয়াসলি এটাই হচ্ছে শাস্তি। কোন পাপে কোন পাপে আমাদের নর্ডেম কলেজের একটা রেওয়াজ আছে, সেই রেওয়াজটা আমি আমার বাস্তবিক জীবনে আমার এসিসি ফার্মে সেটা ফলো আপ করি। সেটা হচ্ছে যখন ফেল করে, টেস্টে যখন ফেল করে তখন কি করে জানেন, মানে আর কি দেওয়াল রং করায়। আমাদের নর্ডেমের দেওয়াল বছরে একবার রং হয়, একবার। ফেল করা স্টুডেন্টদের দিয়ে জি, তাদেরকে রং করায়, বাগান পরিষ্কার করায়, ওয়াশরুম পরিষ্কার করায়, ঝাড়ু দেওয়ায়। এই জন্য তো শুধু এটা না, না তাদের ওই একদিন শাস্তি, সবাইকে ওই একদিনে ডাকবে। অন্যরা পরিষ্কার করে তা আছে তো, আমাদের সবার জন্য লোক আছে, মাল ইটালি সারা বছর তো সেগুলোকে মেনটেন করে রাখে, কিন্তু ওই ফেল করাদের শাস্তি কিভাবে দিবে? শাস্তি তো দেয় দেয়, উল্টা আবার তাদের কাছে টাকাও নেয়। শাস্তি ভোগ করো, টাকাও না, তুমি সারা বছর পড়ো না কেন? এটা তোমার শাস্তি। আর আর্থিক ভাবে শাস্তি মানে আর কি কম টাকাই ধরে, একেবারে আঙুলিতে ধরে এমন না, ধরে না 1000 বা 1200 টাকা এরকম একটা শাস্তি ধরে, যাতে সেও দিতে পারে, বুঝতে পারে যে না আমার শাস্তি আমার গায়ে লাগছে। হ্যাঁ, আমি সেই রুলসটা অ্যাপ্লাই করি, কাজও করবেন টাকাও দেবো না। আচ্ছা, এখন এই একটা ইনভয়েস করলাম 4000 টাকা, ঠিক আছে, ইনভয়েস করলাম 4000 টাকার। আচ্ছা, এই একটা জিনিস এখানে ভালো করে দেখেন, ধরেন আমাদের তো মাথা অনেক গরম থাকে, বাসা বাড়িতে মানে আর কি হাজবেন্ড ওয়াইফের সাথে ঝামেলা করে বসি কাজ করতে, সেটা বাস্তবিক জীবনেও হয়। এখন দেখা গেছে কাজ করলাম ভুলে গেছি, কই যাবে এখন, কই কই দিয়ে খুঁজবো? এই যে সার্চ অপশন আছে না, এখানে গেলে রিসেন্ট জিনিসগুলো খুঁজে পাবেন। এই যে দেখেন, দেখছেন মাত্র কি করছি, লুরাই বান্স, দেখছেন চলে আসছে কিন্তু রিসেন্ট ট্রানজেকশন বলে দিছে কিন্তু। রিসেন্ট সার্চ মানে আপনি এই পর্যন্ত কতগুলো সার্চ করছি সেটাও এখানে দেওয়া আছে। কেউ ঝগড়াঝাটি করে কাজ করতে বসেন না, এটা অনুরোধ রইলো আমার, ঠিক আছে? জীবনটা তেজপাতা হয়ে যাবে, তো সময় যদি কারেন্ট চলে যাবে কারেন্ট চলে যাবে, তারপরে সফটওয়্যার স্লো হয়ে যাবে, আপনার ল্যাপটপে বাটন কাজ করবে না, তারপরে চার্জারের পোর্টে সমস্যা হবে, বাইরে থেকে ফোন আসবে, তারপরে হবে বাইরে থেকে গ্রুপের রিইউনিয়ন কল আসবে। হ্যাঁ, ওই যে বেবি থাকলে তো আছেই। তারপরে ইয়া বলবে যে বাসার বাজার করে নিয়ে আসো, ঠিক আছে, আরো কত কিছু যে আছে, এগুলো সবকিছু বাদ দিয়ে কাজ করতে বসতে হবে। আচ্ছা আসেন, রিসিভ পেমেন্ট বলছি তো, এটা বলছি কিন্তু। আচ্ছা, আপু খেয়াল করে নাই। আচ্ছা, এপ্রিলের 12 তারিখে পেমেন্টটা নিব। দেখেন পেমেন্টটার ক্ষেত্রে দেখেন, পেমেন্টটা দুই ধরনের হয়, পেমেন্টটা দুই ধরনের হয়, আমি আপনাদের ফাইলেও কিন্তু সেই জিনিসটা দেখেছি। একটা হচ্ছে কিছু পেমেন্ট নিয়ে নেওয়া, ধরেন আমি পেমেন্টের এই যে দেখেন, প্রথমে একবার পেমেন্ট নিল কত পার্সেন্ট, 60%, পরে আরেকবার পেমেন্ট নিছে কত, 30%। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ধরেন এখানে বললাম যে এটার 60% নেওয়া হবে, তাহলে শিপ দিয়ে 0.60 নিলাম, ঠিক আছে, তাহলে কত হয়, 2400 টাকা, তাই তো? তাহলে আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করবো। আসেন, এই যে লুরা এভান্সের ক্লোজড হয়ে গেছে কত, 2400 টাকা। এবার আসেন বাকিটা, বাকিটা যখন ওপেন করতে যাব তখন আমার আর বাকি কত থাকার কথা বলেন তো ভাইয়া? 4000-এর মধ্যে 2400 পেয়ে গেছেন, আর কত থাকবে, 1600। 1600 কিভাবে আসছে, ক্যালকুলেশনটা কেউ বলতে পারবেন? 4000-এর 40% নাকি 0.40, 1600। এখন আপনাকে এখানে এইভাবে বলে দিছে, আরো একভাবে বলতে পারে যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, ইয়েস,
আমি আমার ওই ভিডিওতে আমি বলে দিছি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, তার মানে 4,000 থেকে কত পে হয়েছে 2,400, বাকি কত আছে 1,600, 1,600 20% 320 টাকা রিসিভ করবেন, বা 30% বলে 30%, ঠিক আছে, যে পার্সেন্টেজ বলে। সো এইটা ডিপেন্ড করবে, অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে কি পার্সেন্টেজে তারা বলতেছে নাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্টে বলতেছে। নর্মালি রেস্ট অফ দ্য অ্যামাউন্টের ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে গাইডলাইন দিবে অবশ্যই, আর যদি না বলে নর্মালি আমরা ওই 4,000-এর উপরে 40% ধরে দিব, ঠিক আছে। 4,000-এর উপরে কি ওই নর্মালি 40% ধরে ওই হিসাব করে আমরা বাকিটা দিয়ে দিব। এই জন্য বললাম যে পার্সিয়াল পেমেন্ট দুই ভাবে হইতে পারে, হয় পার্সেন্টেজ সহকারে, এই যে দেখেন আপনাদের ফাইলে এই যে পার্সেন্টেজ দুইটা আলাদা আলাদা করে দেওয়া আছে। আরেকবার আমি বলে আসছি, এই যে দেখেন রেস্ট অফ দ্য অ্যামাউন্ট বলছে না, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট তার মানে কি ওই যে শুরুর যে পার্সেন্টেজ 70% বাদ দেওয়ার পরে বাকি যে অংশটা থাকবে সেটার উপরে আপনাকে পে করে দিতে হবে, ঠিক আছে। বাকি অবশিষ্ট ফুলটা পে। হ্যাঁ ফুল, আমি তো এখানে বলছি ফুলটা, যদি বলতো বাকি অবশিষ্টের উপর 30% করো, তাহলে বাকি অবশিষ্টের উপর 30% দিতে হবে, ঠিক আছে। ওকে, আমি এটাই বোঝানোর জন্য আমি আরেকবার ইনভয়েস করবো। পেমেন্ট শিডিউলটা আমরা সেট আপ করে দিতে পারবো, হ্যাঁ শিডিউলটা আমরা সেট আপ করে দিতে পারবো আগে থেকে। কি শিডিউল, এখানে আবার শিডিউল কি? রিসিভ শিডিউলটা, যে টাকাটা রিসিভ করবো টোটাল এই হয়ে যাবে। না ভাই, এটা হবে না, এটা শিডিউল আবার কিসের? এটা সম্পূর্ণ ওই যে বাঙালি কনসেপ্টের ধারণা। আপনি এটা করতে পারেন যে আপনি কোনো জায়গায় কানেক্টেড করতে পারেন, কোনো একটা অ্যাপস এর সাথে কানেক্টেড রেখে আপনার ওইভাবে আপনি শিডিউল করতে পারেন, কিন্তু সফটওয়্যারের ভিতরে আপনি শিডিউল করা যায় না। পেমেন্টের শিডিউল কেন হবে না? পেমেন্টের শিডিউল যদি হয়ে যায় তাহলে তো আপনাকে জিজ্ঞেস করারই দরকার নেই, সে অটো নিয়ে নিবে সবকিছু। এরপরে আসেন, আমি একটা সেলস রিসিপ্ট করব। ও, সেলস রিসিপ্ট কার নামে করব? মাইকেল ব্রাউন নাকি? ন্যান্সি আসলো না? ও ন্যান্সি, ভালো কথা মনে করছেন, কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথকে নিয়ে কাজ করব। আমাদের প্রত্যেক আপুই এক একজন হচ্ছে কুইন এলিজাবেথ। এটা রহস্যটা একটু বলেন তো ভাইয়া, অনেকক্ষণ ধরে রহস্য করতেছেন এটা। হারুন ভাই, জি ভাই রহস্য কি আপনি জানেন না? হ্যাঁ, যদি সে বলবে না এখন। আপনাদের কেউ আছে নাকি আছে আছে, ভাইয়া এখন চুপচাপে আছে, কিছু বলবে না, কিন্তু যখন বলবে তখন মানে কি পর্দা থেকে ছিঁড়ে বের হয়ে সামনে দিয়ে চলে যাবে, তাই না ভাই? হারুন ভাই, হ্যাঁ, হারুন ভাই আজকে চুপচাপ হয়ে গেছে, কোনো না কোনো টেনশনে আছে নাকি? আচ্ছা, একটা আমরা সেলস রিসিপ্ট করলাম। সেলস রিসিপ্ট করা মানে কি আমি নগদে টাকা নিয়ে নেওয়া, তাই না? ক্যাশ টাকাতে। দেখেন টেমপ্লেট কিন্তু সেমই আছে, টেমপ্লেটে কি কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই, শুধু কি যেহেতু সেলস রিসিপ্ট তাহলে আমার এখানে পেমেন্ট মেথড এবং ডিপোজিট এই দুইটা কলাম এক্সট্রা করে আসবে, কারণ আমি ক্যাশ টাকা ইনস্ট্যান্ট আমি সেল করতেছি। এখন আপনি চাচ্ছেন এটা একটা ফেরত আসছে, মাইকেল ব্রাউনের একটা ফেরত আসছে, তখন আপনি সেটাই কি করতে পারেন, রিফান্ড রিসিপ্ট ব্যবহার করে দিতে পারেন। এই যে রিফান্ড রিসিপ্ট, আপনি ধরেন রিফান্ড রিসিপ্ট গেলেন, রিফান্ড রিসিপ্টে কার নাম? মাইকেল ব্রাউন। মাইকেল ব্রাউন কত তারিখ? 20 তারিখ না? ধরলাম 2 দিন পরেই সে একটা প্রোডাক্ট ফেরত দিছে, সেটা হচ্ছে হোম মেকার অ্যান্ড বেসিক। আমি তো চাচ্ছি আপনাদেরকে রিল্যাক্স করার জন্য, আপনারা যাতে বোর না হয়ে যান। 5টা গ্রুপ ট্যাক্স ধরছিলাম, তাই না? গ্রুপ ট্যাক্স, ওকে, গ্রুপ ট্যাক্স ধরে 7 ক্লোজ। অ্যাকাউন্ট মানে বুঝলাম না। ও, পেমেন্ট মেথড, কিসের মাধ্যমে পেমেন্ট করব? বা ক্যাশ টাকা দিতে পারি, সমস্যা না। রিফান্ড ফর্ম কোত্থেকে রিফান্ড করে দিবেন? ধরলাম ওয়েলস ফার্গো থেকে আমি রিফান্ড করে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন, জি আপু, ওয়েলস ফার্গো হচ্ছে একটা ব্যাংক। দেখেন রিফান্ড সাকসেসফুলি ইস্যুড, মানে আপনি রিফান্ড তাকে করে দিয়েছেন। এই যে দেখেন কোথায়, এই যে মাইকেল ব্রাউন 5,000, সেখান থেকে 1250 কি রিফান্ড নামে দিয়ে দিছে। কথা বুঝাইতে পারছি? এইভাবে যদি নগদ টাকায় আপনি রিফান্ড করে থাকেন বা চেকের মাধ্যমে রিফান্ড করে থাকেন না কেন,
তখন তাকে আপনি এভাবে ইয়ে করে দিবেন, রিফান্ড করে দিবেন। ভাইয়া বলেন। আমরা যে প্রোডাক্টগুলো সেলস করছি এটা স্টক কি করতে হবে না? স্টক বাড়াতে হবে না নাকি স্টক? বুঝি নাই। স্টক? আমরা যে প্রোডাক্টগুলো সেলস করছি হ্যাঁ, এটা স্টকটা দেখাতে হবে না? স্টকটা বাড়াতে হবে না যে আমার কাছে এত প্রোডাক্ট আছে কিনা? মানে আপনি বলতে যাচ্ছেন যে আমি প্রোডাক্ট যে সেল করতেছি আমার কাছে কত স্টক আছে সেটা জানার জন্য নাকি? সেটা জানার জন্য এবং সেই পরিমাণ আছে কিনা। আমি স্টক রেজিস্টার মেনটেন করতে চাচ্ছি আর কি। আচ্ছা, মেসেজ দিবে আর কি যে স্টকটা দাঁড়ান, হ্যাঁ বুঝতে পারছি, ওনার কোশ্চেন আমি বুঝতে পারছি, সেটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, এটা আমাদের টেনশনে কিছু নাই। এই যে দেখেন ভিসা কার্ড, পেপাল কার্ড, এই ডেবিট কার্ড এইগুলা দিয়ে আপনি ইয়া করতে পারেন। এইখানে হয়তোবা একটা ইন্ডিকেশন দিবে, বুঝছেন? এখানে যদি ইন্ডিকেশন না দেয় তাহলে আপনারা কোথায় গিয়ে পাবেন? কোথায় গিয়ে পাবেন? ওই যে আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিসে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনার কত প্রোডাক্ট আছে। এই যে দেখেন লো স্টক, আরেকটা কি আউট অফ স্টক, মানে একটা কি স্টক আউট হয়ে গেছে আমার একটা প্রোডাক্ট। লো স্টক কি একটা মানে আর কি রিঅর্ডারের নিচে চলে আসে। এই যে দেখেন, এই যে দেখছেন কোয়ান্টিটি অন হ্যান্ড, বুঝতে পারছি? এখানে আপনার ট্র্যাকিংটা সে পিছনে ব্যাক হ্যান্ডে করে নিচ্ছে, ট্র্যাকিংটা সে ব্যাক হ্যান্ডে করে নিচ্ছে। ওকে, তাহলে মোটামুটি দেখানো কমপ্লিট। এবার আসেন ডিলেট চার্জ। ডিলেট চার্জ, ওকে। অলিভার ডেভিস, মে মাসের 1 তারিখ, নার্সিং কেয়ার নিবে হচ্ছে 10টা, ভ্যাট অ্যাড করব, ধরলাম সেলস 7 ক্লোজ। বারবার বলে দিচ্ছি ডিলেট চার্জ হচ্ছে নন পোস্টিং আইটেম, ঠিক আছে? অ্যাকাউন্টিং এ হিট করবে না যতক্ষণ পর্যন্ত আমি এটা কোনো কাজ না করব। ট্যাক্সের টাইপও আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ক্লায়েন্ট হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। আমরা যে ইয়ার আগেটা যে ক্যাশ পেমেন্ট করলাম, ক্যাশ ব্যাংক থেকে গেল, ওই ক্যাশ আর আমাদের যে বাংলাদেশে যে চেক আর ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড তো আর ক্যাশ না, না, এদের ক্যাশ ইন হ্যান্ড মানে হচ্ছে লিকুইড মানি, মানে একেবারে লিকুইড মানি। আমাদের ক্যাশ ইন হ্যান্ড এর মধ্যে কিছুটা অ্যাকাউন্ট রিসিভেবলেরও থাকে, কিছুটা স্টকেরও ইয়া থাকে, তাই না? এইগুলা থাকা যাবে না একদম। হ্যাঁ, আচ্ছা, ইনভয়েস অলিভার ডেভিস, এই যে দেখেন চার্জ আকারে ওপেন হয়ে আছে কয়টা? 1100। যতক্ষণ পর্যন্ত না এটাকে ক্রিয়েট ইনভয়েস করা হবে ততক্ষণ পর্যন্ত সে কি ড্রাফট আকারে বা এইভাবেই থাকবে। ধরেন আমি এটাকে ওপেন করব, ওপেন করে নিলাম। এখন অলিভার ডেভিস, আমি এখন কি করব, কয়টা? সে 10টা প্রোডাক্ট, সে প্রোডাক্ট অথবা সার্ভিস সে আমার কাছ থেকে নিবে, তাই না? 10টা প্রোডাক্ট অথবা সার্ভিস। এখন সে আমাকে কয় তারিখ, 5 তারিখে সে জানে আমি 10টা নিব না, আমি নিব হচ্ছে 7টা। তাহলে এখন আমাকে কমাইতে হবে কি ডিলেট ক্রেডিট দিয়ে, তাই তো? ডিলেট ক্রেডিটে যাব, অলিভার ডেভিস, আচ্ছা নার্সিং কেয়ার, নার্সিং কেয়ার কয়টা ফেরত দিবে? 4টা দিন। আচ্ছা একটু ইয়ার নি, প্যাটার্নটা অন্যটা নি। এটা কি ছিল, নো ট্যাক্স নাকি না সেলস ট্যাক্স? ট্যাক্স রেটটা হবে সেলস ট্যাক্স 7 ক্লোজ। এখন তাহলে বলেন তো আমার ইনভয়েস বেসিক্যালি কয়টার জন্য হবে? হ্যাঁ, 10টার জন্য না? আচ্ছা, কোথায় কোথায় দুইজন? এই যে, এবার আসেন আমি একটা থেকে ক্রিয়েট ইনভয়েসে যাব, ঠিক আছে? একটা থেকে কি ক্রিয়েট ইনভয়েসে যাব, দেখেন তাহলে কিভাবে দেখায়। এই যে ডান পাশে আপনাকে হিন্টস দিচ্ছে, আমি এটা কি করব, অ্যাড করে দেব। এই যে দেখেন কয়টা ছিল, 10টা, মাইনাস হচ্ছে কয়টা, 4টা। 1000 থেকে 400 মাইনাস গেলে কত থাকে? 600। আর ওই যে ট্যাক্স ধরছিলাম না, সেলস ট্যাক্স, ওইটা মিলে হয়েছে 660। কথা বুঝতে পারছি? এখন ধরেন আমি একটা ইনভয়েস করব মে মাসের 18 তারিখে,
ইনভয়েস করব তার নামে 7 ক্লোজ। দেখেন ওদের অবস্থা কি হয়ে যাবে, কনভার্ট হয়ে গেছে, দেখছেন কনভার্ট হয়ে কিসে চলে আসে, ইনভয়েসে চলে আসে। কথা বুঝাইতে পারছি? তারপরে প্রসেস সেম। তাহলে আমরা কি করলাম একটু সামারি করি আপনাদের সাথে। প্রথমে আগে আমরা একটা এস্টিমেট করলাম, আর স্টেটমেন্টটা যেটা স্টেটমেন্টটা আমরা পরে দেখবো, আমাদের পরে একটা ক্লাস আছে স্টেটমেন্ট নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে একটা এস্টিমেট করা দেখলাম, এস্টিমেট থেকে ইনভয়েস করা দেখলাম, সেখান থেকে আমরা রিসিভ পেমেন্ট করা দেখলাম, তাই না? তারপরে ইনভয়েস দেখলাম, ইনভয়েস থেকে ক্রেডিট নোট দেখলাম, সেখান থেকে আমার কি পেমেন্ট করা দেখলাম, তারপরে পার্শিয়াল পেমেন্টও দেখলাম, তাই তো? তারপরে হচ্ছে আমার কি সেলস রিসিপ্ট দেখলাম, রিফান্ড রিসিপ্টও দেখলাম, তারপরে ডিলেট চার্জ করলাম, ডিলেট ক্রেডিট করে ইনভয়েসে কনভার্ট করলাম। ওকে, একটা মোক্ষম জিনিস এবার রানী ভিক্টোরিয়াকে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের ন্যান্সি। ন্যান্সি কি আছে আমার এখানে? ইস, আফসোস সবাই চলে যাচ্ছে নাকি? ন্যান্সি, তাকে অ্যাড করে নিব, তাকে অ্যাড করে নিব। 23, ওপেনিং ব্যালেন্স 0, সেভ করলাম। ওকে। আচ্ছা, আপনারা সবাই এতক্ষণ ধরে দেখতেছিলেন ডিসকাউন্ট দেওয়ার কলাম হচ্ছে শুধুমাত্র একটা, শুধুমাত্র কি একটা। এখন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের উপরে তো ডিসকাউন্ট হইতে পারে, হইতে পারে না? কিন্তু কুইক বুকস সেই অপশনটা আপনাকে রাখে নাই। কুইক বুকস কি সেই অপশনটা আপনাকে দেয় নাই। তাহলে এখন আপনি তাহলে কি করবেন? কাজ দুইটা, হয় আমার টেকনিকে যাইতে হবে, না হলে আপনাকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করে আসতে হবে। যারা টালি ইআরপি করে আসেন তারা দেখবেন নির্ঘাত ম্যানুয়ালি ক্যালকুলেশন করেই আসবে এখানে, আমি বলে দিলাম অগ্রিম, কারণ তারা ম্যানুয়ালিতে বিশ্বাসী। কাস্টমাইজ করে এখানে না এখানে টালি টালির যুগ চলে গেছে, টালির যুগ আর এখন আর নাই। ওকে, দেখেন আমি ট্রিক্সটা কোথায় কোথায় খাটাবো, জাস্ট ফলো অন দ্য স্ক্রিন, নাকি पिक्चर अभी बाकी है। ওকে, যাব নিউ এর নিউ অপশনে যাব, একটা সার্ভিস অ্যাড করব। ভালো করে দেখেন, সার্ভিসের নাম দিবেন হচ্ছে সেলস ডিসকাউন্ট। কি দিবেন? সেলস ডিসকাউন্ট। প্রাইসে -0.50। নেম দিবেন সেলস প্রাইসে এসে -0.50 সার্ভিস। কেন সেটা পরে, এখনই না। তারপরে ইনভয়েসে ফিরে আসবো, ইনভয়েসে হচ্ছে ন্যান্সি, এখানে হচ্ছে 20 জানুয়ারি 2023, 20 জানুয়ারি যান একটা করে দিই, 20 জানুয়ারি 2023, প্রোডাক্ট এন্ড সার্ভিস, মেডিকেল সোশ্যাল সার্ভিস, মেডিকেল সোশ্যাল সার্ভিস, তারপরে হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, একটা লাইন গ্যাপ রাখবেন, লাইফ সেভিং ইকুইপমেন্ট, আবার আরেকটা লাইন গ্যাপ রেখে যাবেন, তারপরে কি ডায়াগনস্টিক আর নার্সিং কেয়ার। নো সাউন্ড, আগে শেষ করে নি। ডায়াগনস্টিক, সে এমনি ঝামেলাজনক ব্যক্তি, ঠিক আছে? রানী এলিজাবেথ কেন বলছে এটা বুঝবেন না। নার্সিং কেয়ার, নার্সিং কেয়ার, ঠিক আছে? একটা একটা করে ফাঁকা রাখছি না? আগে প্রোডাক্টের প্রাইস সব কিছু বসে নেব, 10, 3, 2, 5। প্রথমটা হবে 10টা, তারপরে হবে 3টা, তারপরে হবে কটা? 2টা, তারপরে কটা? 5টা।
ওকে, তারপরে রেট কোনো কিছু দেওয়া আছে? আচ্ছা, ট্যাক্স হচ্ছে 10 0 15 10 10 0 15 10। ওকে, আর কি করার আছে আমার? ডিসকাউন্ট। এইবার আসেন, এই যে আমি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে ডিসকাউন্ট ধরছি না, সেই ডিসকাউন্ট গুলাকে ক্যালকুলেশন করব। ডিসকাউন্ট গুলো কিন্তু পার্সেন্টেজে, বারবার বলে দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, প্রথমটা হচ্ছে 2%। দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, এখানে সেলস ডিসকাউন্ট, এই যে কোয়ান্টিটির ঘরে লিখবেন কোনটা? ওই প্রোডাক্টের অ্যামাউন্ট কত, এখানে কত? 1500 না? এখানে লিখবেন হচ্ছে 1500। কত পার্সেন্ট? 2%, 0.02। একটু কেউ ক্যালকুলেশন করেন, 1500 2%, যাদের কাছে মোবাইল আছে অবশ্যই। 30 টাকা। 30 টাকা আছে না? মাইনাস হয়েছে? আমি কিন্তু দেখেন ইনভয়েসের ভিতরে মাইনাস করে দেখাচ্ছি। তারপরে আসেন সেলস ট্যাক্স, সেলস ট্যাক্স। আচ্ছা, এরপর একটা আসেন, এরপরটা কতটুকু বলছে? 5%, তাই না? 5% সেলস ডিসকাউন্ট, কত অ্যামাউন্ট লিখবো? 2640, 2640, 5%, তাই না? আচ্ছা, 0.05। ওকে, তাহলে 132 টাকা হয় কিনা দেখেন তো? 2460-এর 5%, 2460-এর 5%, হয় না? 132 টাকা। এই যে 132 টাকা আসছে তো, 0.03 মাল্টি কারেন্সি ট্যাক্স। ওকে, সেলস ডিসকাউন্ট লাস্টেরটা কত? 4%, না? আচ্ছা, 500.04, এটাকে করবো হচ্ছে সেলস ট্যাক্স। দেখেন আলটিমেট কিন্তু আমি কি করছি? প্রত্যেকটা লাইন ধরছি, তার ডিসকাউন্ট গুলো সাথে সাথে মাইনাস করে নিয়ে চলে গেছি, ঠিক আছে? আমি এটা যদি না করতাম তাহলে আমার কি করতে হতো? ম্যানুয়ালি বসে থেকে হিসাব করো, টোটালের উপরে করতে হবে। ইয়া করে তারপরে টোটালের উপরে যদি করেন একেবারে 100% ভুল। আপনার ক্লায়েন্ট আপনার দিয়ে জীবন আর দ্বিতীয়বার কাজ করাবে না। হ্যাঁ, আপনি মনে করতেছেন যে 14% একদম ডিরেক্ট বসায় দিব, এটা ভুলে ভাবেন না ভাই, এটা ভুলে ভাবার কোনো প্রশ্নই না। এই যে মনে করতেছেন যে 14% একদম এইখানে এসে বসায় দিবেন 14% আর হয়ে যাবে, এত সহজ না। আমি কেন টেকনিক অ্যাপ্লাই করছি এগুলা, মানে আর কি করতে করতে মাথায় মানে আর কি চলে আসছে, ঠিক আছে? এই জন্য বলছি যে একটা লাইন গ্যাপ রাখবেন সেলস ডিসকাউন্ট হিসাব করার জন্য। আপু বুঝতে পারছেন নাকি টাকা আসলে বুঝতে পারবেন না? আচ্ছা, সেলস হ্যাঁ, সেল ট্যাক্স আর মার্কেট কি কারেন্সি ট্যাক্স যে গ্যাপ আছে না, গ্যাপটা ধরিয়েছে। ভাই, যে প্রোডাক্টের যে ট্যাক্স বা ভ্যাট, সেলস ডিসকাউন্ট ওই ভ্যাটেই থাকতে হবে। দেখেন মেডিকেলেরটা কি সেলস ট্যাক্স ছিল, এটা কি সেলস ট্যাক্স। লাইফ সেভিং একটা জিরো রেটেড, ডিসকাউন্ট এটাও জিরো রেটেড। ডায়াগনস্টিক একটা মাল্টি কারেন্সি, সেলস ডিসকাউন্ট এটাও কি মাল্টি কারেন্সি। নার্সিং কেয়ারে সেলস ট্যাক্স, সেলস ডিসকাউন্টে সেলস ট্যাক্স। 32টা মাইনাস হচ্ছে। জি, 7 ক্লোজ করুন। কত পার্সেন্ট? দাঁড়ান, লাস্ট তাহলে বের করি। সেকেন্ডটা 5%, 2640-এর 5%, 132ই তো আসে। এখানে তো আমি হাতে কিছু করি নাই, যেমন আপনারা তো আমার কনফিউশনে ফেলে দিচ্ছেন। আমি কনফিউশনে পড়ে গেছি, কি ভুল করলাম নাকি?
এই যে এখন আবার বলে 123। না না আমি দেখি ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছেন? হয় আপনি আমার টেকনিকে যাইতে হবে, মাস্ট বি, না হলে আপনার ম্যানুয়ালি যাইতে হবে। হ্যাঁ, চিন্তা করে নেন হুইচ ওয়ান ইজ বেস্ট, তাই না? ম্যানুয়ালি ঝামেলা বেশি না? এই যে হিসাব করলাম, যে হিসাবটা করলাম, এটাকে মাইনাস করে ওই অ্যামাউন্টটা বসাইতে হবে। আচ্ছা, এখন আসেন আপনারা অ্যাসাইনমেন্ট গুলা কি সাবমিট করবেন, তাই না? প্রশ্ন হচ্ছে এটা। প্রত্যেকটা জিনিসের, ধরেন আমি একটা ইনভয়েস নিই, এই ইনভয়েসের নিচে কিছু কি খেয়াল করছেন? এই যে প্রিন্ট আউট প্রিভিউ অপশন, মেক রিকারিং, কাস্টমাইজ মোর, মোর অপশনে গেলে আপনি এটা জার্নাল দেখতে পারবেন, ঠিক আছে? অডিট হিস্টরি দেখতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন। প্রিন্ট আউট কাস্টমাইজ অপশনে আসলে এই যে দেখেন, আপনি ওই যে ইনভয়েস কাস্টমাইজ করে আসছেন না, এখান থেকে সিলেক্ট করে দিবে। এই যে দেখেন কাস্টমাইজ ইনভয়েস সিলেক্ট করলাম, তারপরে প্রিন্ট আউট প্রিভিউ অপশনে যাব, দেখেন এই যে আমি কাস্টমাইজ ইনভয়েস করছি না, দেখছেন আসে? এরকম করে প্রত্যেকটা প্রিন্ট করে করে জমা দিবেন প্রত্যেক জনের ফোল্ডারের নামে, যে কয়জন এখানে অবশিষ্ট আছে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, কাজ আসতেছে, সামনে আসতেছে, এখনই হতাশ হবেন না। সারা সপ্তাহে কেউ ফ্রি থাকবেন না, আমি এটা দায়িত্ব নিলাম নিজ থেকে, সারা সপ্তাহে কেউ ফ্রি থাকবেন না। আচ্ছা, তারপরে তাহলে আর কি, আমাদের লাস্ট টপিকটা ছিল হচ্ছে রিপোর্ট মনে হয় না? হ্যাঁ, রিপোর্ট। আমাদের সবারই একটা কোশ্চেন, আমাকে ম্যাক্সিমাম মানে আর কি ট্রেনিংরাই জিজ্ঞাসা করে যে স্যার রিপোর্ট কেমনে করব? রিপোর্ট তো ম্যানুয়ালি করতে হয়, সারা জীবন করে আসছে, এখন কি ম্যানুয়ালি করব? সবই যদি সফটওয়্যারে করি তাহলে ম্যানুয়ালি কেন করব? আপনার কত রিপোর্টের প্রয়োজন? সব রিপোর্ট এখানে আছে। হ্যাঁ, ধরেন আপনি একটা রিপোর্ট করবেন প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস বের করেন, ইয়ার টু ডেটটাকে একটু চেঞ্জ করে নেন, অল ডেট দিয়ে নেন, কারণ আমরা যেহেতু ব্যাক ডেট দিয়ে করতেছি। দেখেন এখন পর্যন্ত আমার বিজনেস লসে চলে গেছে, 23,426 টাকা লসে চলে গেছে, ঠিক আছে? এখন আপনি চাইলে এই যে প্রত্যেকটার ভিতরে এই যে হাইপার লিঙ্ক করা, কিন্তু এগুলা প্রত্যেকটার ভিতরে গিয়েও কিন্তু আপনি দেখতে পারবেন যে মানে এক্স্যাক্টলি আপনার কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? অডিট হিস্টরি ধরেন আপনি সেলস অফ প্রোডাক্ট ইনকামে এই যে অ্যামাউন্টের উপরে ক্লিক করেন, এই যে দেখেন আপনি কি কি করছেন সেলস অফ প্রোডাক্ট ইনকামের নামে, 6টা আইটেম করছেন, 6টা আইটেমের এই যে প্রত্যেকটা অ্যামাউন্ট সহকারে আপনাকে শো করতেছে, মানে আপনি নিজের ইনকোয়ারি নিজেই করতে পারবেন, কষ্ট করে বাইরে যেয়ে খুঁজতে হবে না আপনার, ঠিক আছে? ইনভয়েস করছেন কয়টা, ক্রেডিট নোট কয়টা করছেন সেটা, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদেরকে কয়েকটা রিপোর্ট আপনারা জেনারেট করবেন, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর এই কয়টাই, আর স্টকের কয়েকটা করবেন, স্টক ভ্যালুয়েশন ডিটেল করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, এরকম করে কয়েকটা রিপোর্ট আপনারা কাজ করবেন, ঠিক আছে? ওকে।